আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সাব্বির হোসেন অন্তর পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে। আমার 23-24 সেশন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তোমাদের ইতিহাস প্রথম পত্র প্রথম অধ্যায়ের এ বিষয় নিয়ে আলোচনা করতে। তাহলে আমরা শুরু করছি। দেখো, আমাদের ইতিহাসের প্রথম পত্র। দেখো, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে, দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, অর্থাৎ ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা। দেখো, এখানে দেখো ইউরোপীয়দের আগমন অর্থাৎ ভারতবর্ষে একটি সময় ছিল যখন কি বিভিন্ন ইউরোপ থেকে বিভিন্ন দেশের কি শাসকরা কি করছো, তারা ব্যবসা এবং বাণিজ্য করার জন্য এই ভারতীয় উপমহাদেশে এসেছিল এবং কি করেছিল, তারা এই ব্যবসা বাণিজ্য করতে করতে একসময় তারা কি এই ভারতীয় উপমহাদেশে কি করেছিল, শাসন ব্যবস্থা স্থাপন করেছিল। আচ্ছা ঠিক আছে, তার আগে আমি একটু দেখে নিচ্ছি সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন অর্থাৎ ইউরোপীয় যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেই দেশগুলো ভারতবর্ষে এসে কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য প্রসার করেছিল, সম্প্রসারিত করেছিল এবং কিভাবে এই ভারতীয় উপমহাদেশে তারা শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং তাদের উত্থান এবং পতন কিভাবে হয়েছিল সেই বিষয় সমগ্র বিষয়গুলো নিয়ে আজকের এই প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে কি ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানি সমূহ, অর্থাৎ কোন কোন কোম্পানি এই ভারতীয় উপমহাদেশে এসেছিল সেগুলো দেখো। ভারতবর্ষ ইউরোপীয়দের ব্যাপকভাবে কি আগমন ঘটে কি মুঘল আমলে, অর্থাৎ এই মুঘল আমলে মুঘলরা যখন শাসন করেছিল ঠিক সেই সময়টাতে এই ভারতীয় উপমহাদেশে কি প্রধানত ইউরোপীয় শাসক গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর কি আগমন ঘটেছিল কি ব্যাপকভাবে তাদের কি এই ভারতীয় উপমহাদেশে আগমন ঘটেছিল। তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে যে কোন শাসন আমলে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের ব্যাপকভাবে আগমন ঘটেছিল, তাহলে আমরা কি বলবো? এটি এমসিকিউ কিংবা ক নাম্বার প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা বলবো কি মুঘল আমলে। তাহলে দেখো, তারপরে কি হচ্ছে যে মুঘলদের কি চরম কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা এবং কি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কি দুর্বল নৌশক্তির ফলে কি ভারতের সমুদ্র তীরবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা ব্যবস্থার কি তেমন শক্তিশালী ছিল না। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে সেই সময়টা থেকে মুঘলদের আমলে ভারতীয় উপমহাদেশে যে নদী ব্যবস্থাগুলো ছিল এবং সমুদ্রের ব্যবস্থায় যে তাদের নৌ ব্যবস্থা ছিল সেগুলো কি ছিল খুবই দুর্বল প্রকৃতির। তাদের কি নিজেদের দেশ রক্ষা করা কিংবা নিজেদের নৌপথ কিংবা নিজেদের কি সাম্রাজ্য রক্ষা করার জন্য কি তাদের পর্যাপ্ত পরিমাণে কি নৌ ব্যবস্থা বা নৌশক্তি ছিল না। এর ফলে কি হলো যে পঞ্চদশ শতকে ফলে কি এই যে পঞ্চদশ শতকের তুলনামূলকভাবে কি উন্নত সমরাস্ত্র এবং কি রণকৌশল সমৃদ্ধ ইউরোপীয় নৌযানরা কি নৌযোদ্ধারা বণিকের ছদ্মবেশে কি ভারতের সমুদ্র এবং কি নদী তীরবর্তী কতিপয় স্থানে কি বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। তাহলে দেখো, যখনই ইউরোপীয়রা দেখলো যে এখানে তাদেরকে ঢোকার একটা সুযোগ রয়েছে, অর্থাৎ কি এই যে মুঘল আমলের যে শাসন ব্যবস্থা রয়েছে কিংবা তাদের যে নৌশক্তি ব্যবস্থা রয়েছে, যখন তারা দেখলো যে মুঘলদের এই নৌশক্তি ব্যবস্থাকে ঘুণে খেয়েছে, ঠিক তখনই তারা কি করলো, তাদের উন্নত সমরাস্ত্র এবং কি তাদের নৌশক্তি নিয়ে তারা কি করলো, এই ভারতীয় উপমহাদেশে আগমন শুরু করলো। কারণ কি, কারণ সেই সময় মুঘলদের কি ছিল, তাদের নৌশক্তি অতটা শক্তিশালী ছিল না, যাদের তুলনায় কি ইউরোপীয় শাসক গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর কি নৌশক্তির শক্তি কি ছিল, বেশি ছিল, ফলে তারা এই ভারতীয় উপমহাদেশে ঢুকে পড়ে। তারপর দেখো কি করলো, তারা ক্রমে কি করেছিল, ভারতের মূল ভূখণ্ডকে অভ্যন্তরে তাদের বাণিজ্য সম্প্রসারণ করতে সক্ষম হয়। তাহলে অবশ্যই তারা কি জন্য শুরু করলো, যে কারণ তারা দেখেছে যে এই ভারতীয় উপমহাদেশের মুঘল শাসকরা কি অনেকটা দুর্বল, অর্থাৎ তাদের সাথে প্রতিপক্ষে কি তাদের সাথে বিরোধিতা করার মতো এই মুঘলদের কি তাদের কোনো শক্তি ছিল না যে তাদের বিরোধিতা করবে। ফলে তারা কি করলো, তারা ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়লো এবং কি করলো যে তারা তাদের বাণিজ্য কুঠিগুলো স্থাপন করলো এবং কি তাদের বাণিজ্যের সম্প্রসারণ শুরু করেছিল। এক্ষেত্রে কি দেখো, পর্তুগিজরা কি করেছিল, পথ প্রদর্শকের ভূমিকা পালন করে, অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কি করেছিল, এই পর্তুগিজ যে যারা রয়েছে পর্তুগিজ বণিকরা সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে এসেছিল, প্রবেশ করেছিল কি জন্য, তারা ব্যবসা এবং বাণিজ্য সম্প্রসারণ করার জন্য। অর্থাৎ এই পর্তুগিজরা কি করেছিল, পথ প্রদর্শক হিসেবে এসেছিল। এই পর্তুগিজদের পরে
পর্তুগিজদের দেখা দেখি তারা কি করেছিল, অন্যান্য যে ইউরোপীয় শক্তিগুলো ছিল তারাও কি পর্তুগিজদের ন্যায় এই ভারতীয় উপমহাদেশে আসে ব্যবসা এবং বাণিজ্য করার জন্য। তারপর দেখো একে একে কারা আসলো, ডাচ এসেছিল, ডেনমার্ক, তারপর কি ফরাসি এবং কি ইংরেজরা আগমন করে। শেষ পর্যন্ত কি ইংরেজরা অতবার কি ইউরোপীয় বণিকদেরকে পরাস্ত করে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। অর্থাৎ এই যে ডাচ, ওলন্দাজ, পর্তুগিজ, তারপর কি ফরাসিরা এবং কি সর্বশেষ কি কারা আসলো, এই যে ইংরেজরা আসলো। এদের সবাই আসার ফলে কি এই যে তাদের মধ্যে একটা কি যুদ্ধ শুরু হয়েছিল, একটা গোলমেলের ব্যবস্থা তৈরি হয়েছিল এবং সবশেষে কি করলো, এই ইংরেজরা সকলকে পরাজিত করে কি করেছিল, শেষ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে কি একটা ইংরেজ শাসন বা ব্রিটিশ শাসন আমল প্রতিষ্ঠা করেছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভারতবর্ষ ইউরোপীয় আগমনের যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিগুলো কি কি। তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই সেগুলো কি। সর্বপ্রথম এসেছিল পর্তুগিজ, তারপরে কি একে একে এসেছিল ডাচ, ওলন্দাজ, তারপরে কি ফরাসি এবং ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে এসেছিল মূলত ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভারতীয় উপমহাদেশে কি ইউরোপীয়দের যে ব্যবস্থাগুলো বা ছিল বা যে কি শাসন ব্যবস্থাগুলো ছিল কিংবা কি যে যারা যারা এখানে এসেছিল করার জন্য সেগুলো আমরা বুঝতে পারলাম। আচ্ছা দেখো, তাহলে দেখো এখন আমরা দেখব ভারতীয় উপমহাদেশে আগত যে পর্তুগিজ যারা ছিল তাদের বিষয়ে একটু আমরা দেখি। দেখো পর্তুগিজরাকে বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত। এই যে একটা শব্দ ফিরিঙ্গি, এই শব্দটা তোমরা অবশ্যই নোট করে নেবে, কারণ কি এই শব্দটা কি প্রায় সময় কি পরীক্ষাতে আসে যে পর্তুগিজরা বাংলায় কি নামে পরিচিত ছিল। তাহলে বাংলায় তারা কি নামে পরিচিত ছিল, তারা হচ্ছে ফিরিঙ্গি নামে পরিচিত ছিল। এবং কি পর্তুগিজ বণিকরা কি ভূমধ্য সাগরীয় অঞ্চলের কি ব্যবসায় নিয়ন্ত্রণ হারিয়ে কি বিকল্প জলপথে কি ভারতবর্ষে আসার চেষ্টা করে। তাহলে দেখো পর্তুগিজরা কেন ভারতীয় উপমহাদেশে আসার চেষ্টা করলো, তারা কি করেছিল, এই যে ভূমধ্য সাগরীয় অঞ্চলের কি করেছিল ব্যবসায় কি তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আসার আগে তারা কি করেছিল, যে ভূমধ্য সাগরে যে তাদের ব্যবসা ছিল সেখানে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে তারা কি করেছিল, বিকল্প পথ খুঁজতেছিল যে কিভাবে আরেকটি জায়গায় গিয়ে ব্যবসা করা যাবে। ফলে তারা কি করলো, তারা ভারতীয় উপমহাদেশে বিকল্প পথে আসার পথ সন্ধান করতে থাকলো। এবং পরে কি দেখো 1498 সালে কি 20 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, এই যে দেখো তারপর কি 1498 সালে 20 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কি করলো, তিনি কি করলেন যে তোমার কি এই যে আফ্রিকার উত্তমাশে অন্তরীপ, যেটাকে ইংলিশে কি বলা হচ্ছে কেপ অফ গুড হোপ, এটাকে বলা হচ্ছে কি উত্তমাশা অন্তরীপ। তোমরা যদি বিশ্ব মানচিত্র খেয়াল করে দেখবে যে তোমার কি এই যে আফ্রিকা মহাদেশের যে মানচিত্রটা রয়েছে সেখানে এই যে নিচটাতে এই যে এরকম যে একটা মানচিত্র আছে ঠিক দেখবা যে তোমরা এইটাকে মনে করো যে আফ্রিকা মহাদেশ, এখানে দেখবে এই যে নিচের যে একটা অংশ আছে এই অংশটা দিয়ে দেখি তারা এই ভারতীয় উপমহাদেশে এসেছিল। আর এইটাকে কি বলা হচ্ছে কেপ অফ গুড হোপ, বা এটাকে কি বলা হচ্ছে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ। এই ভাস্কো দা গামা কি করলো 1498 সালে 20 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা তিনি কি করলেন, এই আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে কোথায় আসলেন, এই ভারতীয় উপমহাদেশে আসলেন। তিনি কোন বন্দরে এসে পৌঁছালেন, ভারতের দক্ষিণ ভারতের কোথায়, এই যে কালিকট বন্দর। দেখো তোমরা এই যে বন্দরটার নাম অবশ্যই মনে রাখবে, কারণ কি এটা কিন্তু প্রায় সময় পরীক্ষাতে এসে থাকে। তাহলে প্রশ্ন আসে যে ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারতের কোন বন্দরে এসে পৌঁছেছিলেন। তাহলে আমরা কি বলবো যে ভাস্কো দা গামা সর্বপ্রথম দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন। আর এই যে তারিখটা এবং সালটা 1498 সালের কথা 20 মে, তোমরা অনেক বইতে আবার দেখবে যে 24 মে দেওয়া আছে, কিন্তু এটা আসলে হবে কত 20 মে হবে। তাহলে তোমরা তারিখটা একটু মনে রাখবে যে 20 মে। তাহলে 1498 সালে কি 20 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কি করলো, যে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে কোথায় চলে আসলো, ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছালেন। এবং কি করলেন পর্তুগিজ নাবিকরা কি তখন কালিকটের কি জামোরিন, এই যে জামোরিন দেখো জামোরিন শাসক এবং কোচের শাসকের দ্বন্দ্বের সুযোগ নিয়ে কি করেছিল, কালিকটের কাছাকাছি ফোর্ট ম্যানুয়েল একটা দুর্গ স্থাপন করে। তারা কি জন্য সুযোগ পেল, যে এই যে জামোরিন শাসক এবং কি কোচির শাসক, ভারতের সেই সময় দুইটা অঞ্চলের শাসক ছিল, একটা হচ্ছে জামোরিনের শাসক এবং কি কোচির শাসকের দ্বন্দ্বের সুযোগ নিয়ে ভাস্কো দা গামা এবং কি পর্তুগিজ নাবিকরা কি করলো, তারা কালিকটের কাছাকাছি এই যে ফোর্ট ম্যানুয়েল নামে কি করলো একটা শক্তিশালী দুর্গ নির্মাণ করলো। এটি ছিল কি ভারতের প্রথম পর্তুগিজ তথা কি ইউরোপীয় বসতি। তাহলে এখন প্রশ্ন এখান থেকে আসতে পারে যে ভারতীয় উপমহাদেশে বা প্রথম পর্তুগিজদের বসতি বা পর্তুগিজদের কি
দুর্গ কোনটা ছিল, অথবা প্রশ্ন আসতে পারে যে ইউরোপীয়দের প্রথম দুর্গ কোনটা ছিল। তাহলে আমরা কি বলবো যে তা ইউরোপীয়দের প্রথম দুর্গের নাম কি ছিল? প্রথম দুর্গের নাম হচ্ছে কি, এই যে ফোর্ট ম্যানুয়েল। এবং কি কালীঘাট বন্দরটি স্থাপন করেছিল কি আরব বণিকরা। তাহলে দেখো এই যে কালীঘাট বন্দরটা আছে, এটা স্থাপন করেছিল কারা? আরব বণিকরা এই কালীঘাট বন্দরটি স্থাপন করেছিল। সেখানে এই পর্তুগিজরা এসে কি তারা দখল করে নেয়। এই বন্দরের মাধ্যমে কি তারা ভারত মহাসাগরকে বাণিজ্য নিয়ন্ত্রণ করত। তাহলে আমরা বুঝতে পারলাম পর্তুগিজদের আগমনটা কেমন ছিল। তারপর দেখো ভারতীয় সভ্যতা পর্তুগিজদের অবস্থাটা কেমন ছিল। পর্তুগিজরা কি করেছিল, এই ভারতীয় উপমহাদেশে তারা কি ব্যবসা বাণিজ্য শুরু করলো এবং কি তাদের ব্যবসার সম্প্রসারণ শুরু করলো। এরপর তারা কি করলো, একে একে একটি দুর্গ থেকে আরেকটি দুর্গ এবং কি প্রায় ভারতের অনেকটা অংশ জুড়ে তারা কি করেছিল, তাদের দুর্গ নির্মাণ করেছিল এবং কি তাদের ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছিল এবং কি ভারতীয় উপমহাদেশে একটা তারা সাম্রাজ্য একটা বিস্তার করেছিল। এরপর দেখো পর্তুগিজদের পরে আসলো কারা, এই যে ওলন্দাজ। ওলন্দাজ কারা দেখো, হল্যান্ড, যেটাকে কি বলা হচ্ছে নেদারল্যান্ড বলা হচ্ছে। আগে ছিল হল্যান্ড, এখন সেটাকে কি বলা হচ্ছে নেদারল্যান্ড বলা হচ্ছে। তাহলে হল্যান্ড বা নেদারল্যান্ডসের কি অধিবাসীরা বাংলায় ওলন্দাজ নামে পরিচিত। ইংরেজিতে কি, ইংরেজিতে বলা হচ্ছে ডাচ। তাহলে ইংরেজিতে বলা হচ্ছে ডাচ, বাংলায় বলা হচ্ছে কি ওলন্দাজ। আর এই ওলন্দাজ কারা, এরা হচ্ছে কি হল্যান্ড বা নেদারল্যান্ডসের অধিবাসী। ওলন্দাজরা পশ্চিম বাংলার কি হুগলির কাছাকাছি, এই যে চুচুড়া, দেখো এই যে চুচুড়া যে নামটা আছে এটা মনে রাখবে। চুচুড়াকে তাদের প্রথম বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। তাহলে প্রশ্ন আসতে পারে যে ওলন্দাজ কিংবা ডাচরা সর্বপ্রথম কোথায় তাদের কি দুর্গ নির্মাণ করে। তাহলে এটা কি হবে, চুচুড়ায় তাদের প্রথম দুর্গ নির্মাণ করে। এবং কি বেশ কয়েক বছর পরে কত সালে, 1635 খ্রিস্টাব্দে ওলন্দাজরা যখন কি বাংলা এই ভারতীয় উপমহাদেশে আসলো, তার বেশ কয়েক বছর পর এই যে কত 1635 খ্রিস্টাব্দে তারা কি করলো, সর্বপ্রথম তাদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করলো। সেটা কোথায়, সেটা হচ্ছে ভারতের চুচুড়ায়। অর্থাৎ কি এই যে হুগলির কাছাকাছি, পশ্চিমবাংলা হুগলির কাছাকাছি চুচুড়াতে তাদেরকে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। তারপর দেখো চার্লস স্টুয়ার্টসের মতে কি ওলন্দাজরা বাংলায় কি সুবেদার শায়েস্তা খানের সনদ, কার সনদ নিয়েছিল, শায়েস্তা খানের সনদে কি নিয়ে কি কত 1676 খ্রিস্টাব্দে চুচুড়া, চন্দননগর এবং কি শ্রীরামপুরে কি করেছিল, বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। তাহলে প্রশ্ন আসতে পারে যে চুচুড়া এবং কোথায় চন্দননগর এবং শ্রীরামপুরে ওলন্দাজ বা ডাচরা কার অনুমতিতে কি করেছিল, বাণিজ্য ঘাঁটি স্থাপন করেছিল। তাহলে কি হবে, সেটা হবে শায়েস্তা খানের অনুমতি বা শায়েস্তা খানের সনদ নিয়ে। তাহলে এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তারপর দেখো ওলন্দাজদের পরে কারা আসলো, সেটা হচ্ছে কি দিনেমার। তাহলে ওলন্দাজদের পরে বা ডাচদের পরে ভারতে কারা আসলো, দিনেমাররা আসলো। তাহলে দিনেমার কারা, ডেনমার্কের অধিবাসীরা কি বাংলায় দিনেমার বা ইংরেজিতে কি ড্যানিশ নামে পরিচিত। তাহলে ইংরেজিতে কি বলা হচ্ছে, ড্যানিশ নামে পরিচিত, আর বাংলায় কি দিনেমার। তাহলে দিনেমাররা কোন দেশের অধিবাসী, তারা হচ্ছে কি ডেনমার্কের অধিবাসী। তাহলে ডেনমার্কের অধিবাসীরা হচ্ছে দিনেমার, বাংলা দিনেমার, আর ইংরেজিতে কি বলা হচ্ছে, তাদের ড্যানিশ বলা হচ্ছে। তারা দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো অনুকরণে কি 1616 সালে কি করেছিল, 17ই মে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, ড্যানিশ ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কি করে একটা কোম্পানি গঠন করে। সেটা কত সালে, 1616 সালের 17ই মে। তাহলে প্রশ্ন আসতে পারে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়, কত 1616 সালের কত 17ই মেতে। তাহলে এটা অবশ্যই তোমরা মনে রাখবে। এরপর দেখো সে বছরকে ডেনমার্ক এবং নরওয়ের কি রাজা চতুর্থ ক্রিস্টিয়ান, এই যে চতুর্থ ক্রিস্টিয়ান কি করেছিল, এই কোম্পানিকে ভারতবর্ষের সাথে কি করেছিল, একচেটিয়া বাণিজ্য ফোর্ট ডান্সবোর্গ করার জন্য কি 12 বছর মেয়াদী সনদ প্রদান করেন। তাহলে দেখো সে বছর, তাহলে অর্থাৎ কি 1616 সালে কি করেছিল, চতুর্থ ক্রিস্টিয়ান কি করলো, এই যে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে সেটার সাথে কি কোম্পানিকে ভারতবর্ষের সাথে একচেটিয়া ব্যবসা করার জন্য কি করেছিল, 12 বছরের জন্য কি করেছিল, 12 বছর মেয়াদের একটা সনদ প্রদান করেছিল যে তোমরা যাও সেখানে ভারতের সাথে কি একচেটিয়া একটা ব্যবসা করো। কত বছরের জন্য, 12 বছরের জন্য একটা সনদ প্রদান করে। এরপর কি হলো যে 1618 খ্রিস্টাব্দে মার্সেলেস ডি বাউয়ারের মত কি করেছিল, নেতৃত্বে ড্যানিশ কোম্পানি কি করেছিল, বণিকরা ভারতের পথে যাত্রা করে। অর্থাৎ এই যে 1618 সালে কি করলো, মার্সেলিস ডি বারোয়ারের নেতৃত্বে কি করলো, ড্যানিশ কোম্পানি ভারতে যাত্রা শুরু করলো। কিসের জন্য, ভারতে তারা কি জন্য আসলো, ব্যবসা বাণিজ্য করার জন্য আসলো। এরপর দেখো 1620 খ্রিস্টাব্দে কি করলো, দিনেমাররাকে দক্ষিণ ভারতের
তাঞ্জোর জেলা, এই যে তাঞ্জোর জেলায় কি করলো, ত্রিবাঙ্কুরে বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। তাহলে এই যে তাঞ্জোর জেলা ত্রিবাঙ্কুর, তাহলে ড্যানিশ বা দিনেমারদের প্রথম বাণিজ্য ঘাঁটি কোনটা ছিল, এই যে কি, এই যে তাঞ্জোর জেলার কি ত্রিবাঙ্কুরে তাদের প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। এটি ছিল কি দক্ষিণ এশিয়ায় কি তাদের প্রথম বাণিজ্য ঘাঁটি। এই ঘাঁটিটির নাম কি ছিল, ফোর্ট ডান্সবুর্গ। তাহলে এটা মনে রাখতে হবে যে ত্রিবাঙ্কুরে তারা কোন দুর্গ নির্মাণ করে, সেটা হচ্ছে ফোর্ট ডান্সবুর্গ দুর্গ নির্মাণ করে। এটা ছিল কি তাদের প্রথম দুর্গ দক্ষিণ ভারতে। তাহলে আমরা বুঝতে পারলাম দিনেমারদের কাহিনীটা বুঝতে পেরেছি। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের জন্য 1 মিনিট বিরতি নিচ্ছি, 1 মিনিট পরে আবার ফিরে আসছি। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা তাহলে দেখলাম কি ডাচদের আলোচনা দেখলাম, ওলন্দাজদের দেখলাম, এবং কি ড্যানিশ বা দিনেমারদের আলোচনা দেখলাম। এখন দেখো আমরা দেখবো হচ্ছে কি ইংরেজ। তাহলে ইংরেজরা, আচ্ছা দেখো তাহলে এখন দেখো আমরা ইংরেজরা কিভাবে আসলো এবং তাদের কিভাবে তারা এই ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য সম্প্রসারণ করলো সেই বিষয়টি আমরা দেখি। দেখো ইংরেজ নৌবাহিনী কি স্পেনের দুর্ধর্ষ আমারডা বা কি নৌবরকে কি 1558 খ্রিস্টাব্দে কি করেছিল, বিধ্বস্ত করেছিল। এর ফলে কি করলো দেখো 1591 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী কি রাফল ফিস কি করলো ভারত এবং কি বার্মা, বর্তমান বার্মার নাম কি মিয়ানমার, ভ্রমণ করে কি ইংল্যান্ডে ফিরে আসেন। তাহলে দেখতে পাচ্ছ তারপরে কি করলো যে 1599 খ্রিস্টাব্দে কি করলো, একদল ব্রিটিশ বণিক একটি কোম্পানি গঠন করে কি ব্রিটিশ সরকারের কাছে কি করলো, আফ্রিকার উত্তমাঞ্চল দ্বীপের, যেটাকে আমরা কি বলি কেপ অফ গুড হোপ পূর্বের অঞ্চল সময় কি একচেটিয়া বাণিজ্য করার জন্য কি অনুমতি প্রার্থনা করে। এই যে দেখো 1591 খ্রিস্টাব্দে কি করলো ইংরেজ ব্যবসায়ী কি করলো রালফ ফিস কি করলো ভারতে যে এসেছিল এবং কি বার্মা বা বর্তমানে যে মায়ানমার আছে সেটাকে ভ্রমণ করে গেলেন। তিনি ভ্রমণ করে দেখলেন যে না আসলে এই ভারতীয় উপমহাদেশে কি করা যাবে,
একটা বাণিজ্যের সম্প্রসারণ করা সম্ভব হবে। এই জন্য তিনি কী করলেন, দেশে ফিরে গেলেন এবং কী করলেন, তাদের সাথে কী করলেন, রানীর সঙ্গে কথা বলে কী করলেন, 1599 খ্রিস্টাব্দে কি একটা ব্রিটিশ দল কী করলেন, ব্রিটিশ বাণিজ্য দল কোম্পানি গঠন করলো, সেটাকে কী করলো এবং সরকারের কাছ থেকে অনুমতি নিল। অনুমতি নেওয়ার জন্য কী করলো, অনুমতি প্রার্থনা করেছিল। তারপরে দেখো 1600 খ্রিস্টাব্দে কী করলো, 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর রানী প্রথম এলিজাবেথ, এই যে রানী প্রথম এলিজাবেথ কী করলো, এই কোম্পানিকে 15 বছরের জন্য কি মেয়াদি একটা সনদ প্রদান করলো যে তোমরা যাও ভারতীয় উপমহাদেশে যাও, বাণিজ্য করো এবং কি বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে নিয়ে আসো। এরপর কি হলো, স্যার জেমস ল্যাঙ্কাস্টারের মতে কি করল, নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে কি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কি করলো 1601 খ্রিস্টাব্দে প্রথমকে ভারত অভিমুখে যাত্রা করে। তাহলে দেখো এই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, এটা কার নেতৃত্বে চালু হলো, জেমস ল্যাঙ্কাস্টার নেতৃত্বে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার নেতৃত্বে চালু হয়, জেমস ল্যাঙ্কাস্টারের নেতৃত্বে কি হয়েছিল, চালু হয়েছিল। এবং কী করলো তারা 1601 সালে কী করলো, প্রথম ভারতের অভিমুখে যাত্রা শুরু করলো। এরপর দেখো 1604 খ্রিস্টাব্দে স্যার হেনরি মিল্টন কি করলো, রানী এলিজাবেথের পত্র নিয়ে কি মুঘল সম্রাট আকবরের দরবারে আসেন। তাহলে কি করলো, যে 1604 সালে হেনরি মিল্টন কি করলো, রানী এলিজাবেথের পত্রটা নিয়ে কার কাছে আসলো, মুঘল দরবারে আসলো, যে আমাদের অনুমতি দাও, আমরা ব্যবসা করতে চাই, এর বিনিময়ে তোমরাও লাভবান হবে। এরকম কি করলো, তাদের কি করছে, তেল মারতেছে যে না দেখো আমরা যদি ব্যবসা করতে পারি কি আমাদেরও উন্নতি হবে এবং কি তোমাদেরও উন্নতি হবে। এবং মুঘল সম্রাট কি করলো, এর ফলে এই লোভে পড়ে কি করলো, তাদেরকে অনুমতি দেয়। এবং কি করলো, যে 1608 খ্রিস্টাব্দে কি করলো, ক্যাপ্টেন হকিন্স ব্রিটেনের রাজা কি প্রথম জেমসের কি এক সুপারিশপত্র নিয়ে কি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগমন করেন। তাহলে কি করলো, এই যে হকিন্স কি করলো, রাজা প্রথম জেমসের এক সুপারিশপত্র নিয়ে আবার কোথায় হাজির হলো, মুঘল সম্রাট কার কাছে, জাহাঙ্গীরের কাছে গেল, যে আগমন করলো, যে আমাকে অনুমতি প্রদান করো। আচ্ছা, এরপর দেখো কি হচ্ছে, যে 1612 খ্রিস্টাব্দে আবার কি হচ্ছে, যে তারা মুঘল সম্রাটের কি অনুমতি নিয়ে উত্তর পশ্চিম ভারতের কি সুরাটে, এই যে সুরাটে কি একটা শক্তিশালী বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ইংরেজদের প্রথম বাণিজ্য ঘাঁটির নাম কি, তাহলে আমরা কি বলবো, সেটা হচ্ছে সুরাটে স্থাপন করে। তাহলে ইংরেজদের প্রথম বাণিজ্য ঘাঁটি কোথায় স্থাপন করা হয়, সেটা হচ্ছে সুরাটে স্থাপন করা হয়। কত সালে, 1612 সালে মুঘল সম্রাটের অনুমতিতে। এবং কি গুলো দেখো 1612 খ্রিস্টাব্দে কি সোয়ালির যুদ্ধে কি সেটাকে কি বলা হচ্ছে, দ্য ব্যাটেল অফ সোয়াল, কি পর্তুগিজদের পরাজিত করতে সক্ষম হয় কি তারা, ভারতীয় অভ্যন্তরীণ বাণিজ্য এবং আধিপত্য সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এবং কি করলো 1612 সালে দেখো সোয়ালির যুদ্ধে কি করলো, ইংরেজ এবং পর্তুগিজদের মধ্যে একটা যুদ্ধ হলো। সেই যুদ্ধে কি তারা পর্তুগিজদের পরাজিত করার ফলে কি তারা ভারতীয় উপমহাদেশে কি করলো, তাদের আধিপত্য সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়, যে না এবার যেহেতু আমরা পর্তুগিজদের হারাই ফেলছি, তাহলে কি করবে, এখন আমরা এই ভারতীয় উপমহাদেশে কি করবো, একটা একচেটিয়া ব্যবসা শুরু করব। তারপরে কি করলো দেখো, ইংরেজরা কি করলো, মাদ্রাজের কাছে কি মাদ্রাজের কাছে এই যে মুসলিপট্টমে কি করলো, তাদের দ্বিতীয় বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। তাহলে এটা হচ্ছে কি প্রথম বাণিজ্য ঘাঁটি, আর এটা কি দ্বিতীয় বাণিজ্য ঘাঁটি। তাহলে প্রথম বাণিজ্য ঘাঁটি কোথায় স্থাপন করলো, সুরাটে, আর দ্বিতীয় বাণিজ্য ঘাঁটি কোথায়, মাদ্রাজের কাছে কি মুসলিপট্টমে তাদের দ্বিতীয় বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। সেটা তাহলে বুঝতে পারলা যে তাদের প্রথম বাণিজ্য ঘাঁটি কোথায় ছিল, সুরাটে, এবং দ্বিতীয় ছিল কি মাদ্রাজের কাছে মুসলিপট্টমে। আচ্ছা, তোমাদের সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও, দ্রুত জানাবা যে ভাই আমার এইটা বুঝতে সমস্যা হচ্ছে বা আমার এইটা সমস্যা হচ্ছে, আমি বুঝিয়ে দিব। তারপর দেখো 1623 খ্রিস্টাব্দে তারা কি করছে, সম্রাট জাহাঙ্গীরের সাথে কি একটা চুক্তি করলো, যে সাম্রাজ্যের কি সর্বত্র বিনা শুল্কে বাণিজ্য করার কি অনুমতি লাভ করে। তাহলে দেখো এই যে মুঘল সম্রাট জাহাঙ্গীর তাদের কি করলো, অনুমতি দিল যে তোমরা সমগ্র ভারতে কি করো, সমগ্র মুঘল সাম্রাজ্যের কি সর্বত্র বিনা শুল্কে, অর্থাৎ তোমাদের কি কোনো শুল্ক প্রদান করতে হবে না। অর্থাৎ কি মুঘল সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের কি অনুমতি দিল, যে তোমরা এই সমগ্র মুঘল সাম্রাজ্য কি করো, বিনা শুল্কে বাণিজ্য শুরু করো, তোমাদের কোনো শুল্ক প্রদান করতে হবে না। এরপর কি গেলো, যে 1647 খ্রিস্টাব্দে কি মধ্যে কি ইংরেজ কোম্পানি ভারতে কি কয়টা 23টা কুঠি স্থাপন করে। তাহলে বুঝতে পারতেছো 16 সাল থেকে 47 সাল পর্যন্ত, তাহলে এই 47 বছর তারা কয়টা স্থাপন করলো কুঠি, 23টা কুঠি স্থাপন করে। তাহলে কতটি, 23টা কুঠি স্থাপন করে সমর্থ হয়। এবং কি কোম্পানিকে বাংলা প্রদেশের নবাব শাহ সুজা, তখনকার নবাব ছিল কে, শাহ সুজার
কাছ থেকে কি সনদ নিল এবং কি 1658 খ্রিস্টাব্দে পশ্চিম বাংলার হুগলিতে কি আরেকটা বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে তখনকার যে নবাব ছিল শাহ সুজা, তার কাছ থেকে কি করলো, তারা আবার একটা অনুমতি পত্র নিল এবং সেই অনুমতি পত্র নিয়ে কি করলো, তারা পশ্চিম বাংলার হুগলিতেও কি আরেকটা বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে তাদের বাণিজ্য কুঠি কতটা হলো, আরেকটা, তাহলে 24টা বাণিজ্য কুঠি হয়ে গেল এই 47 বছরের মধ্যে। তাহলে দেখো আবার কি হলো, 1690 খ্রিস্টাব্দে কি করতেছে, মুঘলদের সাথে কি ইংরেজদের শান্তি স্থাপিত হয়। তাহলে কি বললো, মুঘল এবং ইংরেজরা কি করলো, তারা শান্তি স্থাপন করলো যে আমরা কোনো বিরোধ করব না বা মতবিরোধ করব না, আমরা একসঙ্গে কি করবো, ব্যবসা করব এবং কি এর থেকে আমরা কিছু উপার্জন করি, তোমরাও কিছু উপার্জন করো। তারা শান্তি চুক্তি হয়ে গেছে। এরপর দেখো লন্ডন লন্ডন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কি কলকাতায় একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করা হয়। ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে কি এই দুর্গের নাম রাখা হয় কি ফোর্ট উইলিয়াম দুর্গ। এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ, এই ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু কলকাতার মধ্যে সবচেয়ে কি শক্তিশালী একটা দুর্গ ছিল। শুধু কলকাতা নয়, সমগ্র ভারত উপমহাদেশে কি এই ফোর্ট উইলিয়াম দুর্গের শক্তি সবচেয়ে বেশি ছিল। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে করা হচ্ছে, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে করা হলো ফোর্ট উইলিয়াম দুর্গ। এরপর কি হচ্ছে দেখো, অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে বাংলায় প্রসাদ ষড়যন্ত্রের সুযোগ নিয়ে কি ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাত করে কি একজন পুতুল নবাবকে ক্ষমতায় বসায়। দেখো অষ্টাদশ শতকে অর্থাৎ 1757 সালে কি করলো, এই যে বাংলার নবাব কি ছিল, বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব নবাব সিরাজউদ্দৌলাকে কি করলো, ইংরেজরা পরাজিত করলো। কিসের মাধ্যমে, প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করে কি করলো, সেইখানে কাকে বসালো, মীর জাফরকে সিংহাসনে বসায় কি হিসেবে, একজন পুতুল নবাব হিসেবে বসায়। এর মাধ্যমে কি ইংরেজদের ক্ষমতা আরো বেড়ে যায়। তাহলে ইংরেজরা গেল, এরপরে কারা আসলো, ফরাসিরা আসলো বাণিজ্য করার জন্য। তাহলে দেখো ভারত উপমহাদেশে আসার জন্য কি প্রথম ফরাসিরা যাত্রা করেছিল কত, 16 শতকে, অর্থাৎ 1500 সালের দিকে কি প্রথম দিকে কি প্রথমে ফ্রান্সিস এর রাজত্বকালে, অর্থাৎ কি প্রথম ফ্রান্সিসের রাজত্বকালে, এই যে ফ্রান্সের যে প্রথম ফ্রান্সিস ছিল, রাজা ছিল, তার নাম হচ্ছে কি প্রথম ফ্রান্সিস। তার রাজত্বকালে কি করলো, এই ফরাসিরা 16 শতকের প্রথমার্ধে কি তারা বাণিজ্য করার জন্য কোথায়, ভারতে আসার জন্য যাত্রা করেছিল। 1604 খ্রিস্টাব্দে তারা কি করলো, চতুর্থ হেনরি, এই যে চতুর্থ হেনরি কি করলো, একটা কোম্পানিকে ভারতে বাণিজ্য করার জন্য সনদ প্রদান করে এবং কি 1695 খ্রিস্টাব্দে কি করলো, নতুন করে অপর কোম্পানিকে সনদ প্রদান করলে কি এরা দুটো জাহাজ নিয়ে রওনা হয়। তাহলে কি করলো, এই যে আবার যে পরবর্তীতে 1695 সালে যে আবার নতুন করে সনদ দিল, সেই সনদ অনুযায়ী কি ফরাসিরা কি করলো, দুইটা জাহাজ নিয়ে ভারতে আসার জন্য কি যাত্রা শুরু করলো। তারা জাহাজ ছিল কয়টা, দুইটা জাহাজ ছিল, এটা মনে রাখবা, দুইটা দুইটা জাহাজ ছিল। এরপর দেখো 1642 খ্রিস্টাব্দে কি কার্ডিনাল রিসেপ কি করলো, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে কি একটা কোম্পানি গঠন করলো। তাহলে সেটা পরিচালক কে ছিল বা নামকরণ কে ছিল, 1642 খ্রিস্টাব্দে কি কার্ডিয়াল রিসেপ। তাহলে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে কি ছিল বা গঠন কে করে, সেটা হচ্ছে কি কার্ডিয়াল রিসেপ, এটা মনে রাখবা। 1664 খ্রিস্টাব্দে কি হচ্ছে, যে ফরাসি রাজাকে চতুর্দশ লুই, তাহলে কি করলো, চতুর্দশ লুই অর্থমন্ত্রী কোলবার্ট কি করলো, এই কোম্পানিকে পুনর্গঠন করে। তাহলে 1664 খ্রিস্টাব্দে আবার কি করতে, ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের যে অর্থমন্ত্রী আছে তার নাম কি কোলবার্ট, তিনি কি করলেন, এই যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে এটাকে আবার পুনর্গঠন করে, মানে পুনরায় আবার গঠন করে। এরপর কি হচ্ছে দেখো 1667 খ্রিস্টাব্দে কি হচ্ছে, এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, ফ্রাসোয়া কোরা এর নেতৃত্বে কি করলো, ভারতবর্ষে এক অভিযান প্রেরণ করে। অর্থাৎ কি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কি করলো, প্রেরণ অভিযান শুরু করলো কখন, 1667 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে, এই যে ফ্রাসোয়া কোরার নেতৃত্বে কি তারা ভারতবর্ষে কি অভিযান প্রেরণ করে এবং কি 1668 খ্রিস্টাব্দে তারা সুরাটে পৌঁছে। তাহলে ফরাসিরা সর্বপ্রথম ভারতে পৌঁছায় কখন, সেটা হচ্ছে কত, 1668 খ্রিস্টাব্দে। কোন স্থানে, সুরাটে, ভারতের সুরাটে পৌঁছায় এবং কি সেখানে প্রথম কি বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। তাহলে ফরাসিদের প্রথম বাণিজ্য ঘাঁটি কোথায় ছিল, সুরাটে ছিল, এবং ইংরেজদেরও কিন্তু প্রথম বাণিজ্য ঘাঁটি কোথায় ছিল, সুরাটে। তাহলে সুরাটে কাদের কাদের ছিল, ফরাসি এবং ইংরেজদের প্রথম বাণিজ্য ঘাঁটি ছিল। আচ্ছা তোমাদের কোনো সমস্যা থাকলে আমার একটু কমেন্ট করো, কমেন্টে জানাও।
আচ্ছা প্রিয়াঙ্কারা, এগুলোর কি লেকচার স্লাইড বা শিট পাওয়া যাবে না? আচ্ছা সমস্যা নাই, তোমাদের স্লাইডগুলো দিয়ে দেওয়া হবে, তোমরা সেই স্লাইড অনুযায়ী পড়াশোনা করো, সমস্যা নেই। পাশাপাশি স্লাইডের পাশাপাশি কি তোমরা একটু বইগুলো পড়বে, কারণ কি বইয়ের বিকল্প কোনো কিছু নেই, তোমাদের এই বই থেকেই শুধু মেন মেন টপিকগুলো এখানে তুলে আমাদের স্লাইড তৈরি করেছে, সমস্যা নেই, তোমাদের স্লাইডগুলো দিয়ে দেওয়া হবে, টেনশন করিও না। আচ্ছা দেখো এখন ক্লাসে দেখো কি করাই। তারপর দেখো 1669 সালে কি করছে খ্রিস্টাব্দে মছলিপট্টমে ফরাসি রেখে আরেকটা বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। তাহলে ফরাসিদের দ্বিতীয় বাণিজ্য ঘাঁটি কোথায় ছিল? মছলিপট্টমে। তাহলে এটা গেল কত সালে? 1669 সালে। আর 1667 সালে কি তাদের প্রথম 67 সালে কি তারা ভারতে যাত্রা শুরু করে, এবং কি 1668 খ্রিস্টাব্দে তারা কি সুরাটে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে, এবং পরবর্তীতে কত 1669 সালে মছলিপট্টমে তাদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। এরপর দেখো 1672 খ্রিস্টাব্দে কি ফরাসিরা ওলন্দাজদের কি কাছ থেকে সেন্ট টমাস বাণিজ্য ঘাঁটিটা কি করেছিল? দখল করে নেয়। কাদের কাছ থেকে? ওলন্দাজদের কাছ থেকে। তাহলে ওলন্দাজদের কাছ থেকে কত সালে তারা সেন্ট টমাস দখল করলো? 1672 খ্রিস্টাব্দে। তাহলে এটা একটু মনে রাখো যে সেন্ট টমাস দুর্গটা ওলন্দাজদের কাছ থেকে কত সালে তারা দখল করেছে, সেটা কত? 1672 খ্রিস্টাব্দে। এরপর 1673 খ্রিস্টাব্দে কি করলো ফরাসিরা? বিজাপুর সুলতানের স্থানীয় শাসকের নিকট থেকে কি পন্ডিচেরি দখল করে। তাহলে পন্ডিচেরি দখল করলো কার থেকে? বিজাপুরের সুলতানের কাছ থেকে কি করেছিল? পন্ডিচেরি দখল করে নেয়। কত সালে? 1673 সালে। এবং কি করলো 1692 খ্রিস্টাব্দে কি বাংলার সুবিধার শায়েস্তা খানের অনুমতি নিয়ে কি চন্দননগরে তারা কি করলো? আরেকটা বাণিজ্য ঘাঁটি স্থাপন করলো। তাহলে চন্দননগরে তারা বাণিজ্য ঘাঁটি স্থাপন করে কার অনুমতিতে? কার অনুমতিতে? দেখো শায়েস্তা খানের, সুবেদার শায়েস্তা খানের অনুমতি নিয়ে তারা চন্দননগরে ফরাসি কি আরেকটা বাণিজ্য ঘাঁটি স্থাপন করলো। তারপর দেখো 1696 খ্রিস্টাব্দে কি করলো তারা? চন্দননগরে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়। এবং 1741 খ্রিস্টাব্দে তারা কি করেছিল? দেখো ফরাসিরা কি করলো ভারতবর্ষে বাণিজ্য বিস্তারে কি নিমগ্ন ছিল, এবং কি এই সময় কি পন্ডিচেরি এবং কি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে কি একটি এই স্থানে কি অত্যন্ত সমৃদ্ধ নগর পরিণত হয়। তারপর দেখো 1741 খ্রিস্টাব্দে ডুপ্লে, এই যে ফরাসির যে নেতৃত্ব ছিল গভর্নর ডুপ্লে কি করলো? গভর্নর হিসেবে কি নিযুক্ত হয়ে পন্ডিচেরিকে কেন্দ্র করে কি করলো? ভারতে ফরাসি সাম্রাজ্য স্থাপনের উদ্যোগ নেয়। এই যে গভর্নর ডুপ্লে তিনি কি করলেন? পন্ডিচেরিকে কেন্দ্র করে কি ভারতের মধ্যে তাদেরকে সাম্রাজ্য স্থাপন করা শুরু করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো যে না আমরা এখানেই পন্ডিচেরি থেকে আমাদের সাম্রাজ্য শুরু করবো, কেন্দ্র হচ্ছে পন্ডিচেরি। তারপর কি হলো দেখো ভারতের সাথে কি ফরাসিরা কি সরকারের একটা চুক্তি মোতাবেক কি ভারতে ফরাসি অধিকৃত অঞ্চলগুলোকে তাদের ভাগ্য নির্ধারণের জন্য কি সুযোগ দেওয়া হয়। এবং দেখো 62, সেটা তো সালটা একটু ভুল আছে, তোমরা 1700 করে নিও, 1900 জায়গায়। 1762 খ্রিস্টাব্দে কি ফরাসিরা পার্লামেন্টে কি এসব অঞ্চলের উপর তাদের অধিকার ত্যাগ করে 1962 সালে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফরাসিদের অবস্থাগুলো কেমন ছিল। এখন দেখো এক নজরে যে ভারতীয় উপমহাদেশে যে ইউরোপীয় যে বণিকরা এসেছিল বা কোম্পানিগুলো এসেছিল তাদের সময়কালটা দেখো। পর্তুগিজদের সময়কাল কত? 1505 থেকে 1961। ডাচদের কত ছিল? 1602 থেকে 1805। ড্যানিশরা ছিল কত? 1620 থেকে 1868। ইংরেজরা কত ছিল? 1612 থেকে 1947। এবং ফ্রেঞ্চরা কত ছিল? 1789 থেকে 1947। আচ্ছা আগের স্লাইডে এটা 1900 হবে, 1948 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা। এখন দেখো ভারতবর্ষে আধিপত্য বিস্তারে কি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা দেখো কি ভারতে আধিপত্য বিস্তারে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজরা কি করেছিল ভারতে? কি করলো তারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আধিপত্য বিস্তার ঘটে কি ধাপে ধাপে করে। তারা প্রথমে কি প্রথম শতাব্দী কি করেছিল? বাণিজ্য ছিল কি তাদের প্রধান লক্ষ্য, অর্থাৎ কি প্রথমে তারা ভারতে আসলো, তাদের প্রধান লক্ষ্য কি ছিল? বাণিজ্য করা। কিন্তু পরবর্তীতে যখন তারা দেখলো যে না এই দেশে কি তারা শাসন করতে পারবে, তারপর আস্তে আস্তে কি করলো তারা বাণিজ্য থেকে শাসন ক্ষমতার দিকে চলতে শুরু করলো। তাহলে প্রথমে তাদের লক্ষ্য ছিল কি যে তারা বাণিজ্য করবে, কিন্তু পরবর্তীতে তারা কি শুরু করলো যে তারা কি এদেশে শাসন ব্যবস্থা করা শুরু করলো। তারপর কি হচ্ছে দেখো সপ্তদশ শতকে কি করলো ইউরোপীয়রা কি রাজনীতির কৌশল অংশ হিসেবে কি
ব্রিটেনের রাজাকে দ্বিতীয় চার্লস এবং পর্তুগিজের রাজকন্যাকে ক্যাথারিনকে বিয়ে করে। এই যে দেখো, ইউরোপীয় রাজনীতিকে কৌশলের অংশ হিসেবে সেই সময় একটা দেখো আগের সময়ে একটা কৌশল ছিল, সেটাকে বিবাহ নীতি পালন করতো। অর্থাৎ বিবাহের মাধ্যমে তারা কি করতো, তাদের সাম্রাজ্য বিস্তার করতো বা তাদের ক্ষমতা বৃদ্ধি করতো। ঠিক তেমনই দেখো 17 শতকে কি করলো যে ব্রিটেনের রাজা কি করলো, দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা কাকে বিয়ে করলো, ক্যাথারিনকে বিয়ে করলো। বিয়ে করে কি তারা তাদের ক্ষমতা বৃদ্ধি করলো এবং যৌতুক হিসেবে কি দ্বিতীয় চার্লস কি করলো 1662 খ্রিস্টাব্দে ভারত অবস্থিত থেকে পর্তুগিজ বন্দর বোম্বাই, এই যে বোম্বাই বন্দর কি করলো, যেটাকে পরে কি বলা হচ্ছে মুম্বাই বলা হয় বর্তমানে, সেটাকে লাভ করে। তাহলে দেখো কেমন টেকনিক ছিল তার, যে দ্বিতীয় চার্লস কি করলো পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিনকে বিয়ে করলো, বিয়ের কি যৌতুক হিসেবে কি পেলো, বোম্বাই বন্দরটা পেয়ে গেল। পর্তুগিজের যে বোম্বাই বন্দর ছিল সেটাকে বর্তমানে কি বলা হচ্ছে মুম্বাই বন্দর বলা হয়। সে বন্দর কি বোম্বাই বন্দরটা পেয়ে গেল এবং কি পরবর্তীতে বোম্বাই বন্দরটি ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিক্রি করে দিলে কি কোম্পানি এখানে শক্তিশালী ঘাঁটি নির্মাণ করে। তাহলে বুঝতে পারছো যে বিবাহ নীতির মাধ্যমে কি কোন একটা চক্র বা চাল চলেছিল, তারা যে বিবাহ নীতির মাধ্যমে কি করলো তাদের সাম্রাজ্য বৃদ্ধি করলো। এটা ছিল কি আগের সময়ের কি রাজাদের একটা টেকনিক, যে কিভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায়। এরপর কি গেলো যে 1686 খ্রিস্টাব্দে কি গেলো, বাংলার মুঘলদের সাথে ইংরেজদের প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয়। যখন কি এই যে এই সময়টাতে কি হলো যে মুঘলদের সাথে কি ইংরেজদের একটা সংঘর্ষ তৈরি হলো এবং কি হলো জব চার্নক নামে কি করলো একজন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কি কোম্পানি কি এক কর্মকর্তা হুগলি ত্যাগ করে কোথায় প্রথম সুতানটিতে, যেটা কি বর্তমান কলকাতার কাছে কি, এবং পরে পশ্চিমবঙ্গের কি হিজলিতে কি করলো বাণিজ্য কেন্দ্র সরিয়ে নেয় এবং কি তিনি হুগলি ত্যাগের সময় কি বালেশ্বরে কি শহরটিকে পুড়িয়ে দেন। এবং কি করলো যে 1687 খ্রিস্টাব্দে কি করতেছেন যে ক্যাপ্টেন হিতের নেতৃত্বে ইংরেজদের একটি নৌবহরকে চট্টগ্রামে আক্রমণ করলে কি আবার ইঙ্গ মুঘল সংঘর্ষ শুরু হয়ে যায়। এই যে 1687 খ্রিস্টাব্দে কি করলো ক্যাপ্টেন হিতের নেতৃত্বে কি হচ্ছে ইংরেজদের একটা নৌবহর কোথায় আসলো, এই যে চট্টগ্রাম, আমাদের চট্টগ্রামে যেটা বাংলাদেশের চট্টগ্রাম, এই চট্টগ্রামে কি করলো একটা আক্রমণ করলো। এর ফলে কি ইঙ্গ মুঘল অর্থাৎ কি এই যে ইংরেজ এবং মুঘলদের মধ্যে কি সংঘর্ষটা আবার শুরু হয়ে যায়। যুদ্ধে হেরে গিয়ে কি ক্যাপ্টেন হিন্দ কি মাদ্রাজে পালিয়ে যায়। তাহলে এই যুদ্ধে জিতে কারা, এই যে মুঘলরা জিতেছিল। এর ফলে কি তারা ফিরে গেছিল আবার। এবং কি হলো এদিকে বাংলা কি তখন মারাঠি আক্রমণের ভীতি বিরাজ করেছিল এবং কি করেছিল একসাথে মারাঠা এবং ইংরেজরা কি করলো বিরুদ্ধে লড়াই করার জন্য কি বুদ্ধিমানের কাজ নয় বিবেচনা করে কি বাংলার মুঘল শাসক কি করলো 1690 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে কি একটা সন্ধি করলো। তারা বুঝতে পারলো যে না আসলে আমরা লড়াই করে টিকতে পারবো না, ফলে তারা কি করলো একটা সন্ধি করলো 1690 খ্রিস্টাব্দে কাদের সাথে, ইংরেজদের সাথে সন্ধি করে নিল। ইংরেজ সন্ধির শর্ত কি ছিল যে এর প্রদেশে বার্ষিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাণিজ্য করার অনুমতি পায়। তাহলে বার্ষিক 3000 টাকা শুল্ক দিবে, তার বিনিময়ে ইংরেজরা কি বাণিজ্য করতে পারবে। এবং কি এই ঘটনার পর থেকে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কর্মকর্তা জব চার্নক, এই যে জব চার্নক কি করলো 1200 টাকায় কি করলো ভাগীরথী নদীর তীরে কলকাতা সুতানটি এবং কি গোবিন্দপুর নামের কি একটা 3টা গ্রামে কি জমিদারির সত্ত্ব কিনে নেয়। তাহলে জব চার্নক কি করলো এই ঘটনার পরে কি করলো 1200 টাকা দিয়ে ভাগীরথীর তীরে কলকাতা সুতানটি এবং কোথায় গোবিন্দপুরে কি করলো জমিদারি সত্ত্ব কিনে নেয়। এরপর কি করলো জব চার্নক সুতানটি থেকে ঘর বাড়ি নির্মাণ শুরু করে। এভাবে কি গোড়াপত্তন হয় কি কলকাতা শহরের। তাহলে কলকাতা শহরের গোড়াপত্তন হলো কিভাবে, এই জব চার্নকের হাত ধরে ভাগীরথীর কি কলকাতা সুতানটি এবং গোবিন্দপুরে তার হাত ধরে কি জব চার্নকের হাত ধরে কি হয়েছিল কলকাতা রাষ্ট্র কি হয়েছে প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাও কার কি সমস্যা আছে। তাহলে দেখো এরপর কি হচ্ছে দেখো জব চার্নক কি এবং কি করলো কলকাতা কি করলো একদিন ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে যায়। জব চার্নক কি করলো ব্রিটিশ সরকারের ইচ্ছা অনুযায়ী কি সেখানে একটা সুরক্ষিত দুর্গ নির্মাণ করেন এবং কি 1696 খ্রিস্টাব্দে সুভাষ সিং এর বিদ্রোহ দমনের নামে কি এই দুর্গটি আরো শক্তিশালী করা হয় এবং কি 1700 সালে কি হলো ইংল্যান্ডের রাজার নামে এই দুর্গের নাম রাখা হলো কি ফোর্ট উইলিয়াম, যেটা কি একটু আগে বলছিলাম যে চতুর্থ উইলিয়ামের নাম অনুসারে কি এটার নাম করা হয় কি ফোর্ট উইলিয়াম। এটা ছিল কি ইংরেজদের সবচেয়ে শক্তিশালী দুর্গ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি ভারতের বর্ষে আধিপত্য বিস্তারে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেমন ছিল। তাহলে দেখো এখন আমরা কর্ণাটকের যুদ্ধের পরে কি আমাদের কর্ণাটকের যুদ্ধ আছে।
তাহলে এটা গেল। এখন দেখো কর্ণাটকের যুদ্ধ হলো, এখন কি যুদ্ধ শুরু হয়ে গেছে এদের মধ্যে। আচ্ছা দেখো কর্ণাটকের প্রথম যুদ্ধ দেখো কখন শুরু হলো, কত 1740 খ্রিস্টাব্দে। দেখো কিসের জন্য যুদ্ধটা শুরু হলো, এই যে অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকার নিয়ে, অর্থাৎ সেই সময় অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকার নিয়ে কাদের কাদের মধ্যে, ইংরেজ এবং ফরাসিদের মধ্যে, যারা ফ্রান্স, এই দুইটার মধ্যে কি একটা যুদ্ধ শুরু হলো। সেটা কত সালে, 1740 সালে। যে না অস্ট্রিয়ার সিংহাসনে কারা বসবে, ইংরেজরা বসবে না ফরাসিরা বসবে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই দ্বন্দ্বের ফলে কি হলো, তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। এর প্রকৃতি কি, ইংল্যান্ড এবং ফ্রান্স কি করলো, পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয়। ইউরোপের সৃষ্ট দ্বন্দ্ব কি ভারতে অবস্থিত ফরাসি এবং ইংরেজ বণিকদের কি কর্তৃপক্ষের মধ্যেও সঞ্চালিত হয়। অর্থাৎ সেই সময় কি ইংল্যান্ড এবং ফ্রান্সের যে দ্বন্দ্বটা শুরু হলো, সেই দ্বন্দ্বের যেটা বা প্রভাবটা কোথায় চলে আসলো, ভারতের যে যারা বণিক শ্রেণী ছিল, যারা কি এই ভারতীয় উপমহাদেশে কিসের জন্য এসেছিল, ব্যবসার জন্য আসলো, সেই তখনকার কি এই ভারতীয় উপমহাদেশের ফরাসি এবং ইংরেজদের যারা বণিক ছিল তাদের মধ্যে কি হলো, এই বিষয়টা ছড়াই পড়লো। তখন কি হলো, মাদ্রাজে কি হলো, ইংরেজদের কর্তৃপক্ষ এবং কি পন্ডিচেরি থেকে ফরাসি কর্তৃপক্ষ উভয় কি পরস্পর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল। তাহলে মাদ্রাজে কারা ছিল, ইংরেজরা ছিল, এবং কি পন্ডিচেরিতে ফরাসিরা ছিল। এই ভারতীয় উপমহাদেশে তারা কি করলো, তারা একটা যুদ্ধে জড়িয়ে পড়লো। এ সময় কি দক্ষিণাতে স্থানীয় রাজাদেরকে সামরিক দুর্বলতার সুযোগে কি উভয় শক্তি স্থানীয় রাজনীতির কি ভাগ্য বিধাতার উপর আবির্ভূত হয়েছিল। দেখো সেই সময় কি ছিল, যে ভারত দক্ষিণাত্যের ফরাসি সেনাপতি কে ছিল, ডুপ্লে। এই ডুপ্লে কি করলো, ভারতবর্ষ ইংরেজ ফরাসি কি শান্তিপূর্ণ সহাবস্থানে কি চেয়েছিল। তিনি চাচ্ছিলেন, এই যে ডুপ্লে চাচ্ছিলেন কি, যে না ইংরেজদের সাথে কি আমরা সমঝোতা করে নিই, মারামারি করা দরকার নাই, মারামারি না করে কি আমরা কিভাবে এটা সমাধান করা যায় সেটা দেখি। তারপর কি করলো, যে 1745 খ্রিস্টাব্দে কি সেনাপতি ডুপ্লে কর্ণাটকের নবাব কি আনোয়ার উদ্দিনকে অনুরোধ করলো, যে না দেখেন আপনি একটু কি করেন, ইংরেজদের সাথে কি আমাদেরকে আক্রমণ যাতে না করে। এই যে দেখো কর্ণাটকের নবাবকে আনোয়ার উদ্দিনকে এই ডুপ্লে অনুরোধ করতেছে, দেখেন যে ভাই রাজা ভাই আপনি একটু ইংরেজদের সাথে কি অনুরোধ করেন, তারা যাতে কি আমাদেরকে আক্রমণ না করে, অনুরোধ করতেছে, পা ধরছে। এর ফলে কি হলো, দেখো তিনি কি হলো, নবাবের সাথে কি করলেন, চুক্তি করলেন, যে ফরাসিরা কি করবে, মাদ্রাজে কি ইংরেজদের ঘাঁটি দখল করতে পারলে কি তা নবাবকে হস্তান্তর করবে। তাহলে দেখো আনোয়ার উদ্দিন কি শর্ত দিল, যে তোমরা যদি কি করতে পারো, ইংরেজদেরকে মাদ্রাজের যে ঘাঁটিটা আছে, দুর্গটা আছে, সেটা যদি তোমরা দখল করতে পারো, সেটা কি করতে হবে, আমাকে দিয়ে দিতে হবে। এই শর্তে তিনি কি হলেন, যে তিনি ইংরেজদের সাথে কি করতে, যে তারা যাতে আক্রমণ না করে সেই জন্য কি তিনি রাজি হলেন। তাহলে এখানে বুঝতে পারতেছো কি, যে সবাই কি স্বার্থের দিকে যায়, অর্থাৎ নিজের স্বার্থ আগে দেখে। তারপর কি হলো, দক্ষিণাত্যে ফরাসি শক্তিশালী কি নৌবহর না থাকে কি ডুবলে মরিশাসের কি ফরাসি গভর্নর লা বুরদানের সাহায্য কামনা করলেন। তাহলে কি ছিল, যাই হোক কি দক্ষিণ ফরাসিদের কি তখন শক্তিশালী নৌবহর ছিল না, কিন্তু শক্তিশালী নৌবহর না থাকলে কি তারা যুদ্ধ জয়লাভ করতে পারবে না। এই জন্য তারা কি করলো, আবার মরিশাসের ফরাসি গভর্নর এই যে লা বুরদানের কি করলো, সাহায্য কামনা করলো, যে আপনি আমাদের সাহায্য করেন। এরপর কি হচ্ছে, লা বুরদান কি করলো, যে কুঠি অরক্ষিত রেখে কি তার বাহিনী সহ কি হুগলিতে চলে যায়। তিনি কি করলেন, যে নৌবহরকে উপস্থিত হলে কি ইংরেজদের নৌ সেনাপতিকে বুরদানের সাথে কি লড়াই করতে সাহস পেলেন না। কেন সাহস পেলেন না, যে ইংরেজদেরকে নৌ সেনাপতিরা কি করছে, কি করলো, যে দেখো লা বুরদানকে শক্তিশালী নৌবহর সে উপস্থিত হলে কি ইংরেজ নৌ সেনাপতি বুরদানের সাথে কি লড়াই করতে সাহস পেলেন না। তাহলে এই যে লা বুরদানের যে নৌবাহিনী ছিল সেটা কি ইংরেজদের নৌবাহিনী থেকে শক্তিশালী ছিল, ফলে কি করলো, ইংরেজরা কি তার সাথে লড়াই করার সাহস পেল না। তিনি কি করলেন, মাদ্রাজের কোটি কি লড়াই ক্ষেত্রে কি তার সেনাবাহিনী ছিল কি হুগলিতে চলে যায়। ফলে কি বুরদন বাহিনী কি সহজে মাদ্রাজ দখল করে নেয়। তাহলে বুঝতে পারতেছো এখানে কি হচ্ছে। তারপর কি হলো, দেখো ডুবলে কি অবশ্য মাদ্রাজের আধিপত্য কি বেশি দিন ধরে রাখতে পারেনি। ইউরোপে কি 1748 খ্রিস্টাব্দের 18 অক্টোবর কি হলো, গ্রেট ব্রিটেন এবং কি ফ্রান্স এবং ডাচ প্রজাদের মধ্যে কি একটা স্বাক্ষরিত কি হচ্ছে সন্ধির দ্বারা কি হলো, অস্ট্রিয়ার সিংহাসনের কি উত্তরাধিকারী সংঘাতে কি বিরোধের অবসান ঘটে। তার কত সালে, এই যে 1748 খ্রিস্টাব্দে কি হলো, একটা চুক্তির মাধ্যমে এই যে এক্স লজ চ্যাপলি এই যে চুক্তিটা আছে, এই চুক্তির মাধ্যমে কি হচ্ছে, ফলে কি হচ্ছে, অস্ট্রিয়া যে সিংহাসনের যে উত্তরাধিকার যেই বিষয়টা নিয়ে মারামারি, সেটার কি একটা সমাধান হয়ে যায়। ফলে কি হচ্ছে, এই যে ফরাসি এবং কি ইংরেজদের যে যুদ্ধের মধ্যে যে মতবিরোধ ছিল সেটা কি হলো, সমঝোতায় পরিণত হয়। এই সন্ধি অনুসারে কি অনিচ্ছাকৃত সত্ত্বেও কি ডুবলে বিনা যুদ্ধে কি মাদ্রাজকে ইংরেজদের কাছে ফিরে দিতে বাধ্য হয়। তাহলে এখানে জয় হলো কাদের, ইংরেজদের জয় হয়ে গেল। এরপর দেখো আবার দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধটা কেমন হচ্ছে।
দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে দেখো মাদ্রাজ ফিরিয়ে দিল কি ডুপ্লেক ইংরেজদের মনে প্রাণীকে মেনে নিতে পারেনি। দেখো ডুপ্লে কি করলো, ইংরেজদেরকে অনিচ্ছা শর্তে কি তার মাদ্রাজ রাজ্যটা দিয়ে দিছে, কিন্তু কি তিনি মন থেকে এটা মেনে নিতে পারে নাই যে আমার দখল করা রাজ্য তাদেরকে দিয়ে দিতে হলো, এটা মন থেকে মেনে নিতে পারে। তিনি কি করলেন, ডুপ্লে লক্ষ্য করলেন কি যে কি ভারতে ফরাসিদের শক্তি শুধু কি দক্ষিণাত্যে সীমাবদ্ধ, অর্থাৎ কি দক্ষিণাত্যেই মানে দক্ষিণ অঞ্চলে কি সীমাবদ্ধ ছিল, অথচ কি ইংরেজরা বাংলা এবং মুম্বাইকে শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে। মূলত কি কর্ণাটকের প্রথম যুদ্ধের পর থেকে কি উভয় শক্তি ভারতের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে থাকে। তাহলে কর্ণাটকের প্রথম যুদ্ধের পর থেকে কি তারা স্বপ্ন দেখতে শুরু করলো যে না আমরা কি করব, এই যুদ্ধটা কি করব, আমরা পুরো ভারত থেকে আমাদের সাম্রাজ্য বিস্তার করব। এরপর কি হচ্ছে দেখো 1748 খ্রিস্টাব্দে কি করলো, হায়দ্রাবাদের কি নিজামুল মুলকের মৃত্যু হলে কি হচ্ছে, হায়দ্রাবাদের নিজাম পদের উত্তরাধিকার কি প্রশ্ন, নিজামের কি দ্বিতীয় পুত্র নাসির জং। তাহলে 1748 খ্রিস্টাব্দে কি হায়দ্রাবাদের যে রাজা ছিল তার নাম কি ছিল নিজামুল মুলক, তার মৃত্যু হয়ে গেলে কি হায়দ্রাবাদের নিজাম পদের জন্য উত্তরাধিকার প্রশ্নে নিজামের তৃতীয় পুত্র কে ছিল নাসির জং এবং কি দৌহিত্র কে মুজাফফর জং। এই যে দুইজন কি করলো মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় যে কে এই নিজামের উত্তরাধিকার পদ নেবে। এদিকে কি কর্ণাটকের নবাব কে দোস্ত আলীর মৃত্যু হয়। দেখছো খালি মৃত্যু একটার পর একজন মরতে আসছে। তারপর দেখো তাহলে কি হচ্ছে, নবাবের কি কর্ণাটকের নবাব দোস্ত আলীর মৃত্যু হলে কি উক্ত পদের কি উত্তরাধিকার প্রশ্ন কি আনোয়ার উদ্দিন এবং কি মৃত নবাবের জামাতা চাঁদ সাহেব, এই দুজনের মধ্যে কি আবার একটা প্রবল আকারের কি ধারণের দ্বন্দ্ব শুরু হয়। ফলে কি স্থানীয় রাজন্যবর্গ কি হচ্ছে এরূপ রাজনৈতিক দ্বন্দ্বের সুযোগে কি ডুবলে তার প্রতিপত্তি বৃদ্ধির পরিকল্পনা করে। তাহলে ডুবলে দেখলো যে যখন দুইটা জায়গাতে উত্তরাধিকার নিয়ে কি একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে ডুবলে কি করলো, তিনি তার উত্তরাধিকার বাড়ানোর জন্য তার সম্পত্তি এবং কি তার প্রতিপত্তি বৃদ্ধির জন্য কি একটা পরিকল্পনা করে। এর ফলে কি হচ্ছে ইংরেজদের মনে কি ঈর্ষা সৃষ্টি হয়। তাহলে যখন ফরাসি গভর্নর ডুবলো যখন কি তার প্রতিপত্তি বৃদ্ধি করতে চাইলো পরিকল্পনা করলো, তখন কি তার এই পরিকল্পনার মাধ্যমে কি ইংরেজদের মনে কি আর একটা ক্ষোভ তৈরি হয়, তারাও কি হচ্ছে ঈর্ষা তৈরি হয়, হিংসা তৈরি হয়। তারা কি করলো ডুবলের বিরুদ্ধে কি করলো, ডুবলের বিরুদ্ধ পক্ষে যোগদান করে, অর্থাৎ কি তারা এই যে তাই প্রতিপক্ষের বিরুদ্ধে যোগদান করে এবং কি করলো এভাবে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়ে যায়। এর ফলে কি হচ্ছে যে নিজ নিজ সরকারের অনুমতি তোয়াক্কা না করে কি তারা ইংরেজ এবং ফরাসি কর্তৃপক্ষকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর ফলে কিছু দেখো 1751 খ্রিস্টাব্দে মুজাফফর জং আততায়ীর হাতে কি নিহত হয়। ফলে কি ফরাসি সেনাপতি বুসির নেতৃত্বে কি ফরাসি প্রভাব অব্যাহত থাকে। তাহলে দেখো এই যে মুজাফফর জং মৃত্যুবরণ করলো আততায়ীর হাতে, এর ফলে কি হলো ফরাসিদের একটা সুবিধা হলো, তারা কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি করলো, তারা রাজ্য দখল করে নিল, তাদেরকে প্রভাব বিস্তার করে ফেললো। তারপর কি হচ্ছে দক্ষিণাত্যের কি দক্ষিণাত্যে ইংরেজ শক্তির কি এরূপ দুর্বল মুহূর্তে কি সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন কে লর্ড ক্লাইভ। দক্ষিণাত্যে ইংরেজদের শক্তি যে এরূপ দুর্বল অবস্থায় এর সময় কি করলেন লর্ড ক্লাইভ, এই যে লর্ড ক্লাইভ তিনি কি করলেন ইংরেজদের দায়িত্ব গ্রহণ করেন এবং কি করলেন তিনি 1751 খ্রিস্টাব্দে কি করলো আরকট এবং কি কি করলো ত্রিচিনপল্লী তাহলে কি আরকট এবং ত্রিচিনপল্লীতে কি করলো যুদ্ধে তিনি কি করলেন ফরাসিদের পরাজিত করেন। এই যে বাবা লর্ড ক্লাইভ তিনি কি করলেন ইংরেজদের সাম্রাজ্য কি করলেন, তিনি গভর্নর হিসেবে ভারতে এসেই কি তিনি কি করলেন এই যে ফরাসিদের কাছ থেকে কি করলো আরকট এবং কি ত্রিচিনপল্লীর সাথে কি যুদ্ধ ফরাসিদের পরাজয় করে এবং কি করলো আনোয়ার উদ্দিনের পুত্র কি মোহাম্মদ আলীকে সিংহাসনে বসাতে সক্ষম হন। তাহলে তিনি কি করলেন এই যে তোমার ডুবলে কি ফরাসি যে গভর্নর ছিল ডুবলে তাকে পরাজিত করলো, পরাজিত করে কি করলো এই যে আনোয়ার উদ্দিনের যে পুত্র ছিল মোহাম্মদ আলী তাকে কি করলো তারা সেখানকার সিংহাসনে বসাই দিল। এর ফলে কি এলো ডুপ্লের মতভেদ কি 1754 সালে তাকে ফ্রান্সে ডেকে পাঠানো হয়। তাহলে দেখো 1751 সালে তাহলে কি হলো এই যুদ্ধে ফরাসিরাও কি পরাজয় হলো, জয়লাভ করলো কারা ইংরেজরা জয়লাভ করলো। তাহলে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে জয়লাভ করে কারা ইংরেজরা। এরপর দেখো কর্ণাটকের তৃতীয় যুদ্ধ হচ্ছে, সেই তৃতীয় যুদ্ধে আবার দেখো কি হলো, তৃতীয় যুদ্ধ আবার দেখো তৃতীয় যুদ্ধ শুরু হলো কিভাবে, এই যে ডুপ্লের কি প্রত্যাবর্তনের পরবর্তী কয়েক বছর কি ভারতবর্ষে ইংরেজ ফরাসি দ্বন্দ্ব স্থমিত ছিল। যখন ফরাসিরা দেখলো যে না এই ডুপ্লেকে দেওয়ার কাজ বানো, তখন তারা কি করলো ডুপ্লেকে দেশে ফিরিয়ে নিয়ে যায়। এর ফলে কি আরো অন্য একজনকে গভর্নর হিসেবে প্রেরণ করে।
এই যে কয়েক বছরের যে একটা গ্যাপ ছিল, এই সময় কি কোনো দ্বন্দ্ব ছিল না, অর্থাৎ কি শান্তশিষ্ট ছিল। কিন্তু দেখো 1756 খ্রিস্টাব্দে কি হলো, ইউরোপ এবং কি আমেরিকার সপ্তবর্ষে যে একটা যুদ্ধ হয়, সেখানে কি যুদ্ধ শুরু হলে কি দক্ষিণাত্য আবার কি যুদ্ধের দামামা বেজে ওঠে। অর্থাৎ এই যে সব যে সপ্তবর্ষে যে একটা যুদ্ধ হয় 1756 খ্রিস্টাব্দে ইউরোপ এবং কি ফ্রান্সে, তখন কি হলো, এই যুদ্ধের প্রভাবটা আবার কোথায় এসে পড়লো, এই ভারতীয় উপমহাদেশে ফরাসি এবং ইংরেজদের মধ্যে এসে পড়লো। তারা আবার কি করলো দেখো, এর ফলে কি হলো, তৃতীয় কর্ণাটকের যুদ্ধটা শুরু হয়ে যায়। এই যুদ্ধে পরাজয়ের মাধ্যমে কি ভারতে ফরাসি শক্তির সাম্রাজ্য স্থাপন এমনকি বাণিজ্য করার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি কি, এই যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, এই যুদ্ধে তো কি হচ্ছে, ইংরেজরা ফরাসিদের পরাজিত করলো এবং এর ফলে কি হলো, ফরাসিদের এই ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য বিস্তারের স্বপ্নটাকে ধূলিসাৎ হয়ে যায়, অর্থাৎ তাদের সকল স্বপ্ন ভেঙে পড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কি কারা জয়লাভ করলো, কর্ণাটকের যুদ্ধে, তৃতীয় কর্ণাটকের যুদ্ধে কি ইংরেজরা জয়লাভ করে। এরপর দেখো এখন তো 1756 সালে বুঝলাম, 1756 সালে কি হলো, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়ে গেল, জয়লাভ করলো ইংরেজরা। এখন ইংরেজরা জয়লাভ করার ফলে দেখো এরা আবার কি করলো, তখনকার বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজা সম্রাট কে ছিল, নবাব সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য কি তারা বুদ্ধি আটলো এবং কি তারা ষড়যন্ত্র শুরু করলো, কাদের সাথে, তার প্রাসাদের সাথে ষড়যন্ত্র শুরু করলো। তাহলে দেখো পলাশী যুদ্ধ কি বাংলাতে থেকে ভারতবর্ষের ইতিহাসে একটা বিয়োগান্ত ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এই ঘটনার মধ্যে দিয়ে কি হয়েছিল, ভারতবর্ষ কি ইতিহাসের এক নতুন পর্ব প্রবেশ করে। অর্থাৎ এই যে 1757 সালে যে পলাশী যুদ্ধ হলো নবাব সিরাজউদ্দৌলার সাথে, এই যুদ্ধের মাধ্যমে কি পুরা চিন্তা ভাবনা এবং কি ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কি নতুন একটা পর্ব শুরু হয় ইতিহাসে। সেটাকে কি পলাশী যুদ্ধ কি ইংরেজদের জয়লাভের মাধ্যমে কি দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ভিত্তি রচিত হয়। অর্থাৎ এই যে 1757 সালে যে পলাশী যুদ্ধ হলো, এই যুদ্ধের মাধ্যমে কি হলো, ভারতে ব্রিটিশদের কি ব্রিটিশদের সাম্রাজ্য স্থাপনের ভিত্তি রচিত হয়। অপরদিকে এই যুদ্ধে বাংলা নবাবের কি পরাজয়ের জের ধরে কি ভারতে প্রায় 550 বছর ব্যাপী কি চলা মুসলিম শাসনের কি অবসান ঘটে। অর্থাৎ এই যে বিগত 550 বছর যে একটা মুসলিম শাসন ছিল, এই যুদ্ধের মুসলিম শাসনের অবসান হলো কোথায়, এই যে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে কি এই শাসনামলের অবসান ঘটে, মুসলিম শাসনামলের। এখন দেখো বাবা সিরাজউদ্দৌলা সম্পর্কে একটু জানি, যে কিভাবে তার জন্ম, তিনি কোথা থেকে আসলেন সেই বিষয়গুলো একটু দেখি। সিরাজউদ্দৌলা কি করতেছেন, যে সিরাজউদ্দৌলা কত 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, তার জন্ম সাল কত 1733, এবং কি 1756 খ্রিস্টাব্দে তিনি কি 9 এপ্রিল, কত বছর, মাত্র 23 বছর বয়সে কি করলেন, বাংলার নবাব হিসাবে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন। তাহলে দেখো তার কত বছর বয়সে, মাত্র 23 বছর বয়সে 1756 সালে কত 9 এপ্রিল, তারিখ এবং সালটা একটি মনে রাখবা, তার কত বছর বয়স। তাহলে 23 বছর বয়সে তিনি কি করলেন, সিংহাসনে আরোহণ করলেন। এই যে এত কম বয়সে সিংহাসনে আরোহণ করলো, এটাই ছিল কি মেন কারণ। এর ফলে দেখো কি ঘসিটি বেগম, তার কি ছিল, ঘসিটি বেগম ছিল কি নবাব সিরাজউদ্দৌলার খালা। কি করলো তিনি, দেখো তার ভাগ্নে পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জংকে কি সিংহাসনে বসিয়ে বাংলার প্রকৃত ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছিলেন। অর্থাৎ ঘসিটি বেগমের কি কোনো ছেলে ছিল না, তিনি কি করলেন, তার ভাগ্নে কি পূর্ণিয়ার শাসক ছিল, তিনি কি পূর্ণিয়ার শাসক ছিল, তার নাম কি শওকত জং, তাকে কি সিংহাসনে বসানোর চেষ্টা করলেন। সে তাকে ক্ষমতায় বসে কি তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন, এবং কেননা কি শওকত জং ছিলেন কি ইন্দ্রিয় পরায়ণ এবং কি শাসন কাজে অত্যন্ত অযোগ্য। তাহলে এই অযোগ্য শাসক শওকত জংকে কি ক্ষমতায় বসিয়ে ঘসিটি বেগম কি করতে চেয়েছিল, তার ক্ষমতা হাসিল করতে চেয়েছিল। সিরাজের প্রধান সেনাপতি কে ছিল, মীর জাফর, তাকে আমরা কি এক নামে চিনি, মীর জাফর, এখান থেকে কিন্তু মীর জাফর নামের উৎপত্তি। এই জন্য কি আমরা কেউ কোনো বিশ্বাসঘাতক হলে তাকে আমরা কি হিসেবে তুলনা করি, মীর জাফর হিসেবে তুলনা করি, যে বেটা তুই মীর জাফর। তিনি কি করলেন, যে নবাব আলীবর্দী খানের কি ভগ্নিপতি ছিলেন, দেখো তারা সবাই কিন্তু আত্মীয় ছিল। তাহলে এই মীর জাফর কে ছিল, নবাব আলীবর্দী খাঁ, অর্থাৎ কি এই যে সিরাজউদ্দৌলার যে নানা ছিল আলীবর্দী খাঁ, এই আলীবর্দী খাঁর কে ছিল, ভগ্নিপতি ছিল। তারপর দেখো এখন ঘসিটি বেগমের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ। এখন
এই যে নবাব বাবা নবাব সিরাজউদ্দৌলা কি করলো, তিনি বুঝতে পারলো যে ঘসিটি বেগম তার খালা কি করতেছে, যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই জন্য তিনি কি করলেন, এই ঘসিটি বেগম কি তিনি একটা বুদ্ধি করে কি তাকে আটক করলেন। সেই ব্যবস্থাটা কি ছিল দেখো, ঘসিটি বেগম ছিলেন কি নবাব আলীবর্দী খানের বড় মেয়ে এবং কি নবাব সিরাজউদ্দৌলার কি খালা। তার স্বামীর নাম কি ছিল, নওয়াজিস মোহাম্মদ খান। এই যে নওয়াজিস মোহাম্মদ খান ইনি কে ছিল, নবাব সিরাজউদ্দৌলার কে ছিল, খালু ছিল, অর্থাৎ এই ঘসিটি বেগমের কি স্বামী ছিল। তিনি কি করলেন, নবাব সিরাজউদ্দৌলা কি জানতেন যে কি তার খালা মাইমুনার পুত্র পূর্ণিয়ার শাসক শওকত জং। তাহলে শওকত জংয়ের মায়ের নাম কি ছিল, মাইমুনা। এটা মনে রাখিও। কি নবাব হওয়ার জন্য কি মুঘল সম্রাটের কাছে কি ফরমান সংগ্রহের চেষ্টা করেছেন। তার বড় খালা কি ঘসিটি বেগম কি এতে সহায়তা করেছে, অর্থাৎ কি এই ঘসিটি বেগম স্বার্থ হাসিলের জন্য কি তার ভাগ্নেকে সাহায্য করতেছিল। এই জন্য দেখো বাবা নবাব সিরাজউদ্দৌলা কি করলো, প্রথমে কি ধর্নাঢ্য ঘসিটি বেগমের কি মতিঝিলের যে প্রাসাদ ছিল তিনি কি করলেন, অবরোধ করেন এবং কি করলেন, কৌশলে কি করলেন, বিনা রক্তপাতে নিরাপত্তা দানের কথা বলে খালা ঘসিটি বেগমকে কি করলো, বিপুল ধনরত্ন সহকে মনসুরগঞ্জে যে প্রাসাদ ছিল তাদের সেখানে নিয়ে এসে কি নজরবন্দি করে রাখে। তাহলে দেখো নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারলো যে তার খালা কি করছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই জন্য তিনি কি করলেন, বিনা রক্তপাতে কি করলো, একটু বুদ্ধি খাটাইলো। বুদ্ধি খাটায় কি করলো, এই যে ঘসিটি বেগমের যে মতিঝিল যে হাসপাতাল ছিল সেখান থেকে কি করলো, তাকে ধনরত্ন সহ তিনি নিয়ে আসলেন, এনে কি করলেন, এই যে মনসুরগঞ্জের প্রাসাদে নজরবন্দি করে রাখলেন। ঘসিটি বেগম কি বন্দী হলে কি ইংরেজরা ভীত হয়ে যায়, ষড়যন্ত্রের জন্য কি ক্ষমা প্রার্থনা করে। এই যে বাবা ইংরেজরা কি করেছিল, এই ঘসিটি বেগমের সাথে যুক্ত ছিল, তারাও কি করতো, যে এই সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য কি তারা ষড়যন্ত্র শুরু করেছিল। কিন্তু ইংরেজরা যখন দেখলো যে না ঘসিটি বেগমকে কি করা হলো, নবাব সিরাজউদ্দৌলা নজরবন্দি করে রেখেছে, এর ফলে কি করলো, ইংরেজরা এসে নবাবের কাছে ক্ষমা চাইছে, না আমাদের ভুল হয়ে গেছে, আমরা এরকম আর করব না। কিন্তু কুকুরের লেজকে কখনো সোজা হয় না, ঠিক তেমনটা কি ইংরেজরাও সোজা হয় নাই, তারা পরবর্তীতে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু করেছিল। এখন দেখো এই যে বাবা শওকত জং কি নবাব সিরাজউদ্দৌলার কি খালাতো ভাই শওকত জং, তিনি কিন্তু আবার বিদ্রোহ শুরু করলো। তার বিদ্রোহটা কেমন ছিল দেখো। আচ্ছা তোমাদের সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট করো যে কার কোন সমস্যা হচ্ছে নাকি, রেসপন্স করো একটু। তাহলে দেখো শওকত জংয়ের বিদ্রোহটা দমন করলো কিভাবে, দেখো ঘসিটি বেগমকে নজরবন্দি করায় কি শওকত জং সিরাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহ দমন করতে কি সিরাজউদ্দৌলা কি করলো, পূর্ণিয়ার অভিমুখে যাত্রা করেন। ইতিমধ্যে কি শওকত জং মুঘল সম্রাটের প্রধান উজিরকে কি করলো, 1 কোটি টাকা দেয়, দেখছো। এই যে 1 কোটি টাকা কি করলো, উৎকোচ মানে কি ঘুষ দিল। ও শওকত জং কি করলো, মুঘল সম্রাটের প্রধান উজিরকে কি করলো, যে 1 কোটি টাকা ঘুষ দিল, ঘুষ দিয়ে বললো যে বেটা তুই আমার সাহায্য কর। এরপর দেখো কি করলো, মুঘল সম্রাটের কাছ থেকে কি করলো, বাংলার সুবেদারির ফরমান সংগ্রহ করে। কি করলো, যে ওই যে সম্রাটের কাছে সম্রাটের যে প্রধান উজির ছিল তারা 1 কোটি টাকা দিল, 1 কোটি টাকা দিয়ে বললো যে তুই আমার সাহায্য কর। ফলে তিনি কি করলো, এই যে মুঘলদের কাছ থেকে কি করলো, তিনি একটা সুবেদারির ফরমান দিল যে তুমি না শওকত জং কি করতে পারবে, শাসন করতে পারবে। এর ফলে কি এবং সিরাজকে কি করলো, সিংহাসনচ্যুত করার কি একটা অনুমতি পায়। তাহলে 1 কোটি টাকার বিনিময়ে কি করলো, একটা সুবিধার ফরমান সংগ্রহ করলো এবং কি সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার জন্য একটা অনুমতি লাভ করলো। তারপর দেখো সিরাজউদ্দৌলা কি করছে, 1756 খ্রিস্টাব্দে কি করলো, সেপ্টেম্বর মাসে কি শেষের দিকে পূর্ণিয়ার অভিমুখে রওনা হন এবং কি শওকত জং কিন্তু প্রস্তুত ছিল যুদ্ধ করার জন্য। ফলে দেখো 16 অক্টোবর কি হলো, নবাবগঞ্জের মণিহারি গ্রামে কি উভয় পক্ষের একটা যুদ্ধ হয়। যুদ্ধে কি শওকত জং পরাজিত এবং নিহত হয়। তাহলে এই যে 16 অক্টোবর, এই 16 অক্টোবরে কি হচ্ছে, নবাবগঞ্জের মণিহারা গ্রামে কি হলো, সিরাজউদ্দৌলা এবং কি শওকত জংয়ের মধ্যে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয়লাভ করলো কে, নবাব সিরাজউদ্দৌলা জয়লাভ করলো এবং কি শওকত জংকে হত্যা করা হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে শওকত জংয়ের কাহিনী এখানে শেষ। এরপর দেখো আলীনগরের একটা চুক্তি হলো। সেখানে চুক্তিগুলো শর্তগুলো কি কি ছিল, যে নবাব সিরাজউদ্দৌলা কি দিল্লির সম্রাটের কাছ থেকে কি প্রাপ্ত ইংরেজদের সব ধরনের কি করবে, বাণিজ্যিক সুযোগ সুবিধা স্বীকার করে নেন। আবার কি হচ্ছে যে কলকাতা কি নবাবের কলকাতাকে আক্রমণের সময় ইংরেজ কোম্পানি এবং কর্মচারীদেরকে যেসব পণ্যদ্রব্য এবং কি আসবাবপত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলোকে ফেরত দিতে এবং কি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে নবাব স্বীকৃতি দেয়। এবং কি হলো, নবাব কি করলো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করলো, কলকাতার দুর্গ নির্মাণ করার একটা অনুমতি দিল। আবার কি করলো, নবাব কোম্পানিকে কি মুদ্রা প্রচলনের অনুমতি দেয়, অর্থাৎ কি ইংরেজরা নিজেদের মুদ্রা প্রচলন করতে পারবে। এটা কি আলীনগর সন্ধির একটা শর্ত। এই আলীনগর সন্ধিটা কেন হয়েছিল,
ইংরেজ এবং নবাবের মধ্যে সন্ধি হয়েছিল, যাতে কি সবকিছু ঠিক থাকে। তাহলে এরপর দেখো, এখন হচ্ছে মূল ঘটনা কি, পলাশির যুদ্ধ, অর্থাৎ এই যুদ্ধটার কারণ কি, কেন যুদ্ধটা হলো। পলাশি যুদ্ধের কারণটা দেখো। তাহলে কি সিরাজউদ্দৌলা কি করলো, প্রতীক ইংরেজদের সম্মান প্রদর্শন না করা, অর্থাৎ সিরাজউদ্দৌলা যে নবাব হয়েছে 1756 সালে, ইংরেজরা কি করেছিল, তাকে কোনো সম্মান প্রদর্শন করে না, অর্থাৎ কি তার রাজদরবারে এসে তাকে কোনো সম্মান দেয় না, এটা ছিল একটা কারণ। তারপরে কি ছিল, দুর্গ নির্মাণ সংক্রান্ত কি নবাবের আদেশ না মানা, অর্থাৎ কি নবাব যে আদেশ দিয়েছিল সেই আদেশটাকে ইংরেজরা মানে না, ইংরেজরা না মেনে গিয়ে তাদের দুর্গ নির্মাণ করে। আবার কি হচ্ছে, নবাবের বাণিজ্য সংক্রান্ত যে আদেশ ছিল সেটাও অমান্য করে, ঘোষিত বেগম এবং কি শওকত জংকে সহায়তা প্রতিশ্রুতি দেয়, এবং কি কলকাতায় কৃষ্ণদাসকে কি আশ্রয় দেয়। এই যে কৃষ্ণদাস, এই বেটা কি করছিল, এই বেটারে আশ্রয় দিছিল কারা, এই যে কলকাতায় আশ্রয় দিছিল ইংরেজরা, ঠিক এমন এখন কারা আশ্রয় দিছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি স্বৈরাচার নেত্রী শেখ হাসিনাকে কি আমাদের হাসু আপাকে কারা আশ্রয় দিছে, এই যে বেটা কলকাতা বাবুরা, অর্থাৎ কি নরেন্দ্র মোদী কি করছে, আমাদের হাসু আপাকে আশ্রয় দিছে। ঠিক তেমনই হচ্ছে এই কৃষ্ণ দাস হচ্ছে কি ছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার শত্রু। এই বেটা কৃষ্ণ দাসকে কি করলো, কলকাতায় কি ইংরেজরা কি করেছিল, তাকে সাহায্য করেছিল, মানে কি তাকে আশ্রয় দিয়েছিল, এটা ছিল আরেকটা কারণ। ইংরেজদের কি সন্ধির শর্ত ভঙ্গ, অর্থাৎ এই যে তোমার হচ্ছে কি আলীনগরের যে সন্ধিগুলো, সেই সন্ধির যে শর্তগুলো আছে সেগুলোকে ইংরেজরা ভঙ্গ করে, এটা হচ্ছে আরেকটা কারণ। আরেকটা কি সমসাময়িক বাংলা কি কলুষিত রাজনীতি, অর্থাৎ সেই সময় যে নিজেদের মধ্যে যে একটা রাজনীতি ছিল, সেই রাজনীতি ছিল কি এই পলাশী যুদ্ধের আরেকটা কারণ। এখন দেখো পলাশী যুদ্ধের ঘটনাটা কি, মাত্র কি 2.25 কোটি টাকার বিনিময়ে কি ইংরেজরা মীর জাফরকে কি করলো, নবাব হতে সাহায্য করবে, এই মর্মে কি ইংরেজ মীর জাফরকে চুক্তি সম্পাদিত হয়। এবং তাহলে আমরা বুঝতে পারছি কি মাত্র এই যে 2.25 কোটি টাকার বিনিময়ে কি ইংরেজদের মধ্যে এবং কি এই যে মীর জাফরের মধ্যে একটা চুক্তি হয়। চুক্তিটা কি, যে তারা কি করবেন, মীর জাফরকে নবাব হতে সাহায্য করবে। এখন দেখো নবাব সিরাজউদ্দৌলা কি করলো, কর্তৃক আগে প্রদত্ত কি সব বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখবে। তারপরে কি সিরাজ কর্তৃক কি কলকাতা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাপ্য ক্ষতিপূরণ দেবে, অর্থাৎ কি সিরাজউদ্দৌলা যে কলকাতা যে ক্ষতি করছে, সে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কি ইংরেজদেরকে ক্ষতিপূরণ প্রদান করবে। তারপরে কি ফরাসিদেরকে কি বাংলা থেকে বিতাড়িত করা হবে, অর্থাৎ কি যে ফরাসিদের কি করতে হবে, বাংলা থেকে বিতাড়িত করতে হবে, অর্থাৎ ইংরেজদের একচেটিয়া ব্যবসার ব্যবস্থা করে দিতে হবে। তারপরে কি বৃহত্তর কি কলকাতার অধিবাসীরা কি করবে, ইংরেজ কোম্পানিকে শাসনাধীনে থাকবে, এবং কি কলকাতা থেকে কি দক্ষিণে কুলপি পর্যন্ত কি ইংরেজরা জমিদারি লাভ করবে, এবং কি ঢাকা এবং কাশিম বাজারের কি ইংরেজদের কুঠি তারা কি ইচ্ছা মতো দৃঢ় এবং সম্প্রসারিত করতে পারবে, মানে কি সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিবে। তারপরে কি কোম্পানির সৈন্য নবাবকে কি করবে, সাহায্য করবে, এবং কি এর ব্যয়ভার নবাব বহন করবে, অর্থাৎ কি কোম্পানির সৈন্য কি নবাবকে সাহায্য করবে, এর ফলে কি করবে সমস্ত সৈন্যদের ব্যয়ভার বহন করবে কি নবাব ব্যয় বহন করবে। এবং কি মীর জাফর নবাব হওয়ার পর কি তার দরবারে কি একজন ইংরেজ রেসিডেন্ট থাকবে, এবং সে যখন ইচ্ছা তখন কি নবাবের সাথে সাক্ষাতের অনুমতি পাবে। আরেকটা কি, যে হুগলির দক্ষিণে এই যে গঙ্গার নিকট নবাব কি কোনো দুর্গ নির্মাণ করতে পারবে না, তার মানে কি নবাবকে পরাজিত করার একটা ফোন দিয়ে আসতেছে তারা। তাহলে দেখো এখন হচ্ছে সিরাজের পতনের কারণ, এই যে সিরাজের পতনের কারণটা কি সেগুলো দেখো। মীর জাফর এবং কি তার সহযোগীদেরকে বিশ্বাসঘাতকতা, নবাবের অদূরদর্শিতা, অর্থাৎ কি নবাব বুঝতে পারে না যে আসলে কি হতে যাচ্ছে, সেটাকে অদূরদর্শিতা বলা হচ্ছে। তারপরে কি সমর কুশলতার অভাব, অর্থাৎ কি নবাবের যে সৈন্যবাহিনী ছিল এবং যে তার যে কি সাম্রাজ্যের যে তার কি শক্তি ছিল, অর্থাৎ কি তার যে সৈন্যবাহিনী ছিল তাদের যে সমরাস্ত্রের যে বিষয়টা ছিল, সেখানে কি তিনি তার সমর কৌশল কি ছিল খুবই দুর্বল, তিনি বুঝতে পারেন, অভাব ছিল। এরপর কি বাংলার মানুষের কি নৈতিক স্থলন, তারপরে কি ইংরেজদের শক্তি সম্পর্কে উদাসীনতা, অর্থাৎ ইংরেজদের শক্তি কতটা আছে সেটা সম্পর্কে নবাব কি উদাসীন ছিল, মানে গা ছেড়ে দেওয়া একটা অবস্থা। এবং কি রবার্ট ক্লাইভের কি কুশলতা, অর্থাৎ রবার্ট ক্লাইভের যে এতটা পরিমাণে চালাক এবং ধূর্ত লোক, সেটা কি নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারে না, এর ফলে কি নবাবের এটা ছিল একটা পতনের কারণ। তাহলে দেখো পলাশী যুদ্ধের ফলাফলটা কি ছিল। আচ্ছা, প্রিয়াঙ্কা রায়
কোথা থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসবে। দেখো এই যে আজকে যে স্লাইডগুলো পড়ানো হচ্ছে, দেখো এই স্লাইডের মূলত কি তোমাদের যে মূল বিষয়গুলো যেগুলো আছে, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে স্লাইডটা তৈরি করা হয়েছে। অর্থাৎ কি আজকে স্লাইডে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে এগুলো থেকে প্রশ্ন আসবে। এই যে যেমন ধরো পলাশী যুদ্ধে কি ফলাফল এবং তাৎপর্য, এটা কি প্রশ্ন আসতে পারে গ নম্বরে, যে উদ্দীপকে একটা ঘটনা দিবে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলবে যে এই ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন যুদ্ধের ঘটনার মিল আছে, তার গুরুত্ব এবং কি ফলাফল এবং তাৎপর্য আলোচনা করে, তাহলে সেটা কি হবে, এই যে পলাশীর যুদ্ধ। তাহলে এই জায়গাগুলো থেকে তোমাদের সিকিউ এবং কি এমসিকিউ প্রশ্নগুলো আসবে। তাহলে আজকে স্লাইডে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই কি ভালোভাবে পড়তে হবে, কারণ কি এখানে সব মূল বিষয়গুলো তোমাদের তুলে ধরা হয়েছে তোমাদের বই থেকে। মূল মূল পয়েন্ট যেগুলো যেগুলোতে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই বিষয়গুলো থেকে এখানে স্লাইড করা হয়েছে। আশা করি প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন পলাশী যুদ্ধের ফলাফলটা কি ছিল। পলাশী যুদ্ধের মধ্যে থেকে বাংলার স্বাধীন নবাবী আমলের কি অবসান ঘটে। এর সূত্র ধরে কি অচিরে বাংলার স্বাধীনতার সূর্য কি অস্তমিত হয়, অর্থাৎ কি ব্রিটিশ শাসনের কি ভিত প্রস্তুত হয়, মানে কি ব্রিটিশদের শাসন ক্ষমতা শুরু হয়ে যায় এখান থেকেই। এবং কি পলাশী যুদ্ধে ইংরেজদের কূট কৌশল এবং সামরিক ক্ষমতার কি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। তাদের তুলনায় কি অনেক ক্ষেত্রে ভারতীয়দের দুর্বলতা প্রকাশ পায়। তারপর কি হচ্ছে দেখো এই যুদ্ধের ফলে কি বাংলার ক্ষমতা বিভাজিত হয়ে যায়, অর্থাৎ কি দ্বৈত শাসনের সূত্রপাত ঘটে এই পলাশী যুদ্ধের ফলে। এর ফলে কি হচ্ছে মীর জাফর কি হলেন নামে মাত্র নবাব হলেন, কিন্তু প্রকৃত ক্ষমতা কাদের কাছে চলে গেল, ইংরেজদের হাতে চলে যায়। অর্থাৎ কি মীর জাফরকে তারা কি মূলা ঝুলাই দিছে, যে মূলা ঝুলাই দিলে যে কষ্ট অবস্থা হয়, শাসন তাকে কি নামে নবাব রাখছে কিন্তু সকল ক্ষমতা কার হাতে ছিল, ইংরেজদের হাতে ছিল। তাহলে এই সিরাজউদ্দৌলা কি মীর জাফরকে কি করেছিল, মূলা ঝুলাই দিছে। তারপর দেখো পলাশী যুদ্ধের পর কি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছে, তাদের হাতের পুতুল নতুন নবাবের কাছ থেকে কি 1.25 কোটি টাকা কি এবং 24 পরগনার কি জমিদারি লাভ করে। এই যে নবাবের যে পুতুল নবাব ছিল সে কে সিরাজউদ্দৌলা তোমার মীর জাফর, তার কাছ থেকে কি করলো 1.25 কোটি টাকা দখল করে নিল, মানে কি আদায় করে নিল টাকা। টাকা আদায় করলো এবং কি করলো এই যে 24 পরগনার জমিদারি প্রথাও তারা কি করছে দখল করে নেয়। এর ফলে কি বাংলার নবাব কি ইংরেজ সেনাবাহিনীর মাধ্যমে কি করলো অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে বাধ্য হয় এবং কি এদেশের রাজনীতি থেকে ইংরেজদের স্থায়ী হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হয়। এবং দেখো অন্য দেশের রাজ্যগুলো কি করলো ইংরেজদের প্রতিনিধি হিসেবে কি দরবারে রেসিডেন্ট কি পদবীর একজন ব্রিটিশ কর্মকর্তা রাখতে বাধ্য হয়। তাহলে বুঝতে পারতেছে যে পলাশী যুদ্ধের ফলাফলটা কেমন ছিল। তারপর আবার দেখো কি যে পলাশী যুদ্ধের পর কি বাংলা থেকে কি ফরাসিরা সমলে উৎপাদিত হয়। এই যে দেখো পলাশী যুদ্ধের ফলে কি ইংরেজরা সকল সর্বময় ক্ষমতা দখল করলো এবং তারা কি করলো ফরাসিদেরকে এই ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত করে দিল। তাহলে এখন তারা কি একচেটিয়া ব্যবসা শুরু করে দিল, তাদের প্রতিপক্ষ আর কেউ থাকলো না, ইংরেজরা কি তারা এখন সর্বের সমূল্য। এরপর কি পলাশী যুদ্ধের পর কি নবাব সিরাজউদ্দৌলার কি পতনের মধ্যে দিয়ে কি ভারতের মধ্যযুগের অবসান ঘটে। তাহলে ভারতের মধ্যযুগের অবসান ঘটে কার মাধ্যমে, নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে। অর্থাৎ এই যে পলাশী যুদ্ধের ফলে কি হচ্ছে মধ্যযুগের অবসান ঘটে এবং কি আধুনিক যুগের যাত্রা শুরু হয়। তাহলে আধুনিক যুগের যাত্রা শুরু হয় কত সাল থেকে, তাহলে 1757 সাল থেকে আধুনিক যুগের যাত্রা শুরু হয়ে গিয়েছিল। এখন দেখো পলাশী যুদ্ধ শেষ হয়ে গেল, এরপরে কি হচ্ছে আবার বক্সারের যুদ্ধ হলো। বক্সারের যুদ্ধের কাহিনীটা কি দেখো 1764 সালে কি হলো দেখো 22 অক্টোবর বিহারের পাটনা থেকে 130 কিলোমিটার পশ্চিমে গঙ্গা তীরবর্তী বক্সারে বাংলার স্বাধীন চেতা নবাব কে ছিল, আরেকজন মীর কাসিম। এই যে বেটা মীর কাসিম এ আবার ছিল একটি রক্তারা, বুঝছো। এরা ইংরেজরা কি করলো ক্ষমতায় বসালো ভালোর জন্য, তাদের তাদের সাহায্য করার জন্য ক্ষমতায় বসালো, কিন্তু এই বেটা মীর কাসিম কেমন ছিল, সে একটু রক্তারা ছিল, মানে কি তার একটু নবাব কি স্বাধীনচেতা মনোভাব ছিল। তিনি মনে মনে ভাবলেন যে দাঁড়াও, আমি তো বেটা তোদের ইংরেজদের সাথে আছি কিন্তু কাজ করব কাদের জন্য, এই বাংলার ভারতের মানুষদের জন্য কাজ করব। এটা ছিল তার মূল কি তার দুর্বলতা ছিল। তিনি কি করলেন ইংরেজ বাহিনীর মধ্যে কি যে যুদ্ধ সংঘটিত হয় সেটি কি বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এই বেটা মীর কাসিম কি করলো, মীর কাসিমকে ইংরেজরা বসেছে শাসন ক্ষমতা, এই বেটা মীর কাসিম আবার কি করলো, ওই আবার ইংরেজদের সাথে যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধটা কি হচ্ছে বক্সারের যুদ্ধ। দেখো উপমহাদেশে ব্রিটিশ শক্তির কি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি থেকে বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ইংরেজদের প্রতি কি ইংরেজদের প্রতি বিরুদ্ধে কি মনোভাবের জন্য কি ইংরেজ বাহিনী নবাব মীর কাসিমের বাহিনীকে কি করলো বক্সারে আক্রমণ করে। ইংরেজদের প্রতি কি একটা বিরুদ্ধ মনোভাব তৈরি হয়েছিল করেছিল কি এই তোমার হচ্ছে মীর কাসিম
ইংরেজের বিরুদ্ধে কি করলো, একটা বিদ্রোহী মনোভাব তৈরি করে। এর ফলে কি ইংরেজরা এই মীর কাসিমের বাহিনীকে কি বক্সারে আক্রমণ করে, যুদ্ধে পরাজিত হয়ে কি মীর কাসিম যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। বেটা নিজে পরাজিত হয়েছে, হওয়ার পরে কি সেখান থেকে পলাই গেছে। হ্যাঁ, আরাফাত হোসেন, মেইন লাইনগুলো স্লাইডে দেয়া আছে, বুঝতে পেরেছো? তারপর দেখো বক্সার যুদ্ধের কারণ, কেন বক্সার যুদ্ধটা হলো সেটা হচ্ছে, দেখো বক্সার যুদ্ধের মূল কারণ কি, ইংরেজ কোম্পানির সাম্রাজ্য স্থাপনের ইচ্ছার বিপরীতে কি মীর কাসিমের স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করার চেষ্টা। অর্থাৎ যেখানে ইংরেজরা এই যে এত বড় একটা পলাশি যুদ্ধ করলো, এই যুদ্ধের মাধ্যমে তারা চাইলো যে না, আমরা কি করব, ভারতীয় উপমহাদেশকে একটা কোম্পানির সাম্রাজ্য স্থাপন করব। সেটার বিরুদ্ধে আবার কি করতে চাই, যে বেটা মীর কাসিম কি করলো, স্বাধীন নবাবী প্রতিষ্ঠার চেষ্টা করলো। এই বেটা মীর কাসিম কি চাইলো, যে না, আমি একটা স্বাধীন নবাবী শাসন ব্যবস্থা প্রস্তুতি স্থাপন করব। এটা ছিল হচ্ছে মূল কারণ। তাহলে ইংরেজরা চাইলো কি, যে তারা একটা সাম্রাজ্য স্থাপন করবে, কোম্পানির সাম্রাজ্য। কিন্তু বেটা মীর কাসিম কি বললো, তিনি মনে মনে চাইলেন যে না, আমি তাদের এই কাজটা করতে দেবো না, আমি কি করব, এই ভারতীয় উপমহাদেশে একটা স্বাধীন নবাবী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব। এই যে এটা ছিল কি মূল কারণ পলাশি তোমার হচ্ছে বক্সারের যুদ্ধের। অন্য কারণগুলো দেখো, কি করলো, যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কবল থেকে দেশকে মুক্ত করার জন্য কি মীর কাসিম নিম্নলিখিত কয়েকটা উদ্যোগ গ্রহণ করে। বেটা মীর কাসিম কি চাইলো, যে কয়েকটা উদ্যোগ গ্রহণ করলো, যে এর মাধ্যমে কি করবে, তারা নবাবের হাত থেকে বা ইংরেজের হাত থেকে কি করবে, দেশকে মুক্ত করবে। তার লক্ষ্যগুলো কি দেখো, তিনি বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করেন, মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে পাওয়ার পরোয়ানা গ্রহণ করেন। এতে কি বাংলার সিংহাসনের উপর কি তার দাবি আইনগত ভিত্তি পায়। তিনি কি করলেন, যে বার্ষিক 26 লক্ষ টাকা, চিন্তা করছো, বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে কি করবে, রাজস্ব প্রদানের অঙ্গীকার করে, কার কাছে, মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে একটা পরোয়ানা লাভ করে। এতে কি বাংলার সিংহাসনের উপর কি তার একটা দাবি আইনগত ভিত্তি পায়। ইংরেজদের প্রতি কি মিত্র ভাবাপন্ন সকল শ্রেণীর কর্মচারী এবং কি জমিদারদেরকে তিনি কঠোর হাতে দমন করেন। অর্থাৎ যে সকল শ্রেণীর কর্মচারীরা কি কর্মচারী এবং কি জমিদাররা কি যারা এই ইংরেজদের পক্ষে ছিল, তাদের কি কঠোর হাতে দমন করলেন। এদের একজন ছিলেন কে বিহারের শাসনকর্তা রামনারায়ণ। এবারে রামনারায়ণকেও কি করেছিল, কঠোর হাতে দমন করেছিল। এ ছিল কি ইংরেজদের পক্ষে ছিল। চুক্তি অনুযায়ী কি রাজধানী মুর্শিদাবাদে একজন কি ইংরেজ রেসিডেন্ট ছিলেন, যিনি কি শাসন কার্যে অযাচিতভাবে কি করতেন, হস্তক্ষেপ করতেন। এই যে বেটা কি করতো, রাজধানী মুর্শিদাবাদে কি ছিল, একজন করে ইংরেজ কি রেসিডেন্ট ছিল। এই বেটা কি করতো, তিনি শাসন কার্যে কি করতো, অযাচিতভাবে কি করতো, হস্তক্ষেপ করতো। বাংলার প্রশাসনকে কি সকল প্রকার ইংরেজ প্রভাব থেকে মুক্ত রাখার জন্য কি তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় নিয়ে গেল, মুঙ্গেরে স্থানান্তর করেন। তাহলে এই যে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে কি, যে মীর কাসিম মুর্শিদাবাদ থেকে রাজধানী কোথায় স্থানান্তর করে, সেটা কোথায়, মুঙ্গেরে। তাহলে এটা মনে রাখবা, যে মীর কাসিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কি তার রাজধানী স্থানান্তর করে, এবং কি চারদিকে পরীক্ষা এবং কি দুর্গ নির্মাণ করে। অর্থাৎ কি তিনি তার সুরক্ষার জন্য পরীক্ষা এবং কি দুর্গ নির্মাণ করা শুরু করে। তাহলে বুঝতে তারপর দেখো মীর জাফর কি করলো, তখনই কি জীবিত ছিলেন। তাহলে সেই সময় 64 সালেও কি মীর জাফর জীবিত ছিল, এবং কি ইংরেজদের তত্ত্বাবধানে কি কলকাতায় বাস করছিলেন। এবং কি বুদ্ধিমান মীর কাসিম কি বুঝতে পেরেছিলেন, যে ইংরেজরা কি প্রয়োজন মনে করলে কি তাকে সরিয়ে দিতে মীর জাফরকে কি করবে, আবার সিংহাসনে বসাতে পারে। তাহলে বেটা মীর কাসিম কি বুঝতে পেরেছিল, যে যদি ইংরেজরা প্রয়োজন মনে করে, তাহলে কি করবে, এই মীর কাসিমকে সরাই দিয়ে আবার কি করবে, সে মীর জাফরকে আবার তারা সিংহাসনে বসাতে দিতে পারে। এই জন্য তিনি কি করলেন, উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করেন, এবং কি করেন, ইংরেজদের সাম্রাজ্য আক্রমণ প্রতিহত করার জন্য কি করলো, তিনি তিনজন ইউরোপীয় সেনাপতির সাহায্যে কি করলেন, তার সৈন্যবাহিনীকে উন্নত সামরিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, যে মীর কাসিম কতজন ইউরোপীয় সৈন্য কি করেছিল, সেনাপতির সাহায্য নিয়েছিল। তাহলে কত হবে, 3 জন। তাহলে 3 জন, এটা মনে রাখবা, 3 জন সৈন্যবাহিনীর কি করেছিল, সেনাপতির সাহায্য নিয়েছিল। এমনকি দেশীয় সৈনিকদের অদক্ষতা এবং লক্ষ্য করে কি মীর কাসিম তার সৈন্যবাহিনীতে কি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কি দূরদর্শ আফগান এবং কি পারসিদের নিয়োগ দেন। তাহলে তিনি কোন কোন জায়গার সৈন্য নিয়ে আসে, দূরদর্শ আফগান এবং কি পারসিদের কি নিয়োগ প্রদান করে।
কিছু সংখ্যক কি নিয়েছিল, আর্মেনীয়কেও নিয়ে এসেছিল, আর্মেনীয়রাও এখানে তার কি সেনা দলে যোগদান করে। তারপর দেখো অস্ত্র শস্ত্র এবং কি গোলা বারুদের জন্য কি যে ইংরেজদের উপর কি নির্ভর করতে না হয় সেজন্য তিনি কি করলেন, মুঙ্গেরে কি এক বিরাট অস্ত্র কারখানা গড়ে তুললেন। তিনি তাহলে কি করলো দেখো, বেটা মীর কাসিম কিন্তু একটু চালাক ছিল। তিনি কি করলেন, যাতে ইংরেজদের কাছে থেকে তার হাত পাতা না লাগে, তিনি এই জন্য কি করলেন, এই মুঙ্গেরে কি তিনি একটা অস্ত্র কারখানা তৈরি করলেন, যেখানে কি নির্মিত কি কামান, বন্দুক এবং কি অন্যান্য যুদ্ধ করার উপকরণ কি ইউরোপে তৈরি অস্ত্র শস্ত্রের তুলনায় কি মোটেই নিম্নমানের ছিল না। অর্থাৎ কি সেই সময় কি ইউরোপে যে অস্ত্র তৈরি হতো তার একটি সমতুল্যই ছিল তার তৈরি করা অস্ত্রগুলো। তারপর দেখো মীর কাসিম কি করলো, ইংরেজ বণিকদের কি দস্তকের অবৈধ কি ব্যবহার বন্ধ করতে না পেরে কি করলেন, দেশি বিদেশি কি সকল বণিকের উপর কি থেকে শুল্ক উঠিয়ে দেন। এতে কি তার রাজস্বের ক্ষতি হয় বটে, কিন্তু কি ইংরেজদের একচেটিয়া বাণিজ্যের পথ কি বন্ধ হয়ে যায়। তাহলে দেখো তার বুদ্ধিটা কেমন ছিল, তিনি কি করলেন যে ইংরেজ বাণিজ্যদের কি দস্তকের অবৈধ ব্যবহার বন্ধ করতে তিনি কি করলেন, দেশি বিদেশি যে সকল বণিক ছিল তাদের কি করলো, শুল্ক উঠাই দিল। এর ফলে কি ইংরেজদের একচেটিয়া ব্যবসা কি বন্ধ হয়ে যায়। ফলে কি হলো, ইংরেজ কোম্পানি এ ব্যবস্থার প্রতিবাদ করলে কি নবাব মীর কাসিমের সাথে কি তাদের একটা প্রকাশ্যে একটা সংঘাত শুরু হয়ে যায়। তাহলে দেখো মানুষ মূলত কি মানুষ মূলত কি ক্ষমতা লাভ করতে চায় সবসময়, তারা সবসময় চেষ্টা করে কিভাবে ক্ষমতা লাভ করা যাবে। তাহলে এখন দেখো বক্সারের যুদ্ধের কারণ তো বললাম, এখন হচ্ছে বক্সারের যুদ্ধের ফলাফল এবং তাৎপর্য। এই যে মীর কাসিমের সাথে যে তাদের যুদ্ধ হলো ইংরেজদের, সেই বক্সারের যুদ্ধ 1764 সালে যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের ফলাফলটা কী ছিল এবং এর তাৎপর্যটা কেমন ছিল সেটাগুলো আমরা একটু দেখি। দেখো মীর কাসিম কি হলো, সিংহাসনচ্যুত হন এবং কি মীর জাফর পুনরায় কি সিংহাসনে আরোহণ করেন। তাহলে যেই কথা সেই কাজ, অর্থাৎ মীর কাসিম যেটা মনে মনে ভেবেছিল ঠিক সেটাই ঘটে। তাহলে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের ফলে কি হচ্ছে, সিংহাসনচ্যুত হলো এবং কি সেই সিংহাসনে আবার কে বসলো, মীর জাফর বেটাকে আবার তারা পুনরায় বসালো এবং কি নানা শর্তারোপ করে কি করলো, মীর জাফরকে ক্ষমতা সীমাবদ্ধ করা হয়। এরপর কি অযোধ্যার নবাব পরাজিত হয়ে কি রোহিলা খণ্ডে কি করলো, পালিয়ে যায়। অবশেষে কি ইংরেজদের সাথে সন্ধি করে তিনি কি রাজ্য ফিরে পান। তাহলে এই যে অযোধ্যার যে নবাব ছিল তিনি কি করলেন, পরাজিত হলো মীর কাসিমের সাথে। মানে মীর কাসিমের পক্ষে ছিল হচ্ছে কি অযোধ্যার নবাব, তিনিও পরাজিত হলেন। পরাজিত হলো কোথায়, পালিয়ে যায়, এই যে রোহিলা খণ্ডে পালিয়ে যায়। পালা যাওয়ার পরে কি করলো যে তিনি আবার কি শেষে কুল কিনারা না পেয়ে ইংরেজদের সাথে কি করলো, সন্ধি করলো। সন্ধি করার ফলে কি হলো, তিনি তার রাজ্য আবার পুনরায় ফিরে পায়। ইংরেজরা কি করলো, অযোধ্যা দখল করার পরিবর্তে কি করলো, একে আশ্রিত রাজ্যে পরিণত করে এবং কি বাংলাকে মারাঠা আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য কি এটিকে বাফার রাষ্ট্র, এই যে বাফার রাষ্ট্র হিসাবে কি ব্যবহার করে। তাহলে ভারতবর্ষ কি ইংরেজ বাহিনীর সামরিক ক্ষমতা কি প্রমাণিত হয়। এর ফলে কি ভারতের অন্যান্য স্থানকে বিনা বাধায় ইংরেজ আধিপত্য স্থাপিত হয়ে যায় এবং কি হলো, অযোধ্যার নবাবের কাছ থেকে কি কারা এবং এলাহাবাদ অঞ্চল দুটি কি কেড়ে নেওয়া হয় এবং কি বাংলা থেকে দিল্লি পর্যন্ত কি সমগ্র উত্তর ভারতে ইংরেজদের অধীনে চলে যায়। তাহলে বুঝতে পারতেছে যে অবস্থাটা কি হচ্ছে। এর ফলে কি বাংলার স্বাধীনভাবে আমলের কি প্রকৃত অবসান ঘটে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বক্সার যুদ্ধের ফলাফল এবং এরপর তাৎপর্য কি ছিল। এরপর দেখো দেওয়ানি লাভ করলো। দেওয়ানি লাভটা কেমন, যে কোম্পানির দেওয়ানি লাভ বলতে কি রাজস্ব আদায় সংক্রান্ত ক্ষমতা কি প্রাপ্তিকে বোঝায়। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের যে রাজস্ব ব্যবস্থা ছিল, রাজস্ব ব্যবস্থা ক্ষমতা লাভের ঘটনাটাকে কি বলা হচ্ছে, দেওয়ানি লাভ বলা হচ্ছে। ভারতবর্ষে কি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি প্রধান রবার্ট ক্লাইভ কি অযোধ্যার নবাব কি সুজাউদ্দৌলা এবং কি মুঘল সম্রাট শাহ আলমের সাথে কি পৃথক চুক্তি সম্পাদনের মাধ্যমে বাংলা, বিহার এবং কি উড়িষ্যার রাজস্ব আদায়ের যে অধিকার লাভ করে সেটাকে কি বলা হচ্ছে, দেওয়ানি লাভ বলা হচ্ছে। মূলত কি এই দেওয়ানি লাভ করার মাধ্যমে কি কোম্পানির নিজ কোষাগার পূর্ণ করেছিল। অর্থাৎ এই দেওয়ানি লাভের ফলে কি ইংরেজদের কোষাগারকে পরিপূর্ণ হয়েছিল অর্থ সম্পদ দিয়ে। তাহলে দেখো এরপর কি শুরু হলো দ্বৈত শাসন। এই দ্বৈত শাসনটা কিন্তু একদম কি অবস্থা খারাপ করে দিয়েছিল। দ্বৈত শাসনটা কেমন দেখো, দ্বৈত শাসন বলতে কি ইংরেজ কোম্পানি এবং কি দেশীয় নবাবের সমন্বয়ে রবার্ট ক্লাইভ, এই যে বেটা রবার্ট ক্লাইভ যে পরে আসছিল, বেটা ধরে ধরতো কি পুরা শিয়ালের মতো তার বুদ্ধি। রবার্ট ক্লাইভ কি করলো, প্রবর্তিত একটা শাসন ব্যবস্থা তৈরি করলো। সেই শাসন ব্যবস্থা কেমন, একটা হচ্ছে ইংরেজদের কোম্পানির শাসন আর একটা কি দেশীয় নবাবের শাসন, দুইজনের সমন্বয়ে একটা শাসন ব্যবস্থা তৈরি করলো। সেটাকে কি বলা হলো, দ্বৈত শাসন বলা হচ্ছে। দ্বৈত শাসন ব্যবস্থা কি নবাবের ছিল কি ক্ষমতাহীন দায়িত্ব
এবং কি কোম্পানির পেয়েছিল কি দায়িত্বহীন ক্ষমতা। তাহলে দেখো, যার হাতে ক্ষমতা আছে সে কি দায়িত্ব পাচ্ছে না, কিন্তু যার হাতে ক্ষমতা নাই সে দায়িত্বগুলো পাচ্ছে। সেটাকে কি বলা হচ্ছে, নবাবের হাতে ছিল কি ক্ষমতাহীন দায়িত্ব। তার মানে কি নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না, কিন্তু দায়িত্ব ছিল। এবং কি কোম্পানি কি পেয়েছিল, দায়িত্বহীন ক্ষমতা, অর্থাৎ কোম্পানির হাতে কোনো দায়িত্ব ছিল না, কিন্তু তারা সম্পূর্ণ ক্ষমতাটা দখল করেছিল। এই শাসন ব্যবস্থা কি দেশীয় নবাবের হাতে কি বিচার শাসন বিভাগের দায়িত্ব থাকে। তার মানে কি বেটা, তোমরা দেশীয় নবাবরা কি করো, তোমরা বিচার কাজ করো, আর কি কি করবা, তোমরা শাসন কাজ করো। আর আমরা কি করবো, অন্যদিকে কোম্পানির উপর কি ছিল, রাজস্ব। তার মানে কি টাকা পয়সা যত কারবার ছিল সবকিছু কাদের হাতে ছিল, কোম্পানির হাতে। তাহলে রাজস্ব, দেশ রক্ষার এগুলোর দায়িত্ব কাদের হাতে ছিল, কোম্পানির হাতে। তাহলে মূল দায়িত্ব ছিল কোম্পানির হাতে, কিন্তু যে দায়িত্বগুলো দরকার নয় সেগুলো কাদের কাছে দিল, এই যে বিচার এবং শাসন ব্যবস্থা দিল কাদের কাছ থেকে, তারা দেশীয় নবাবদের হাতে এই দায়িত্বগুলো প্রদান করলো। ক্লাইভের এই শাসননীতির উদ্দেশ্য কি ছিল, দেশটির আর্থিক ক্ষমতা কি নিজেদের কবজায় নেয়া এবং কি দেশীয় শাসক বর্গের কি বিরুদ্ধে জনসাধারণকে ক্ষুব্ধ করে তোলা। তার মানে কি, যে বেটা তোরা দেশীয় নবাবরা কি কর, তোরা দেশের মানুষের কাছে কি একটা ক্ষুব্ধর পাত্র তৈরি হয়, আর আমরা কি করবো, এদিক দিয়ে আমরা সকল অর্থ সম্পদ লুট করব। এটা ছিল কি দ্বৈত শাসনের মূল কারণ। এখন দেখো, এই যে দ্বৈত শাসন শুরু করলো, তারা কি করলো, বাংলার নবাবদের কাছে কি দিল, দেশীয় নবাবদের কাছে দিল হচ্ছে কি তোমার হচ্ছে বিচার এবং কি শাসন ব্যবস্থা দিল হচ্ছে দেশীয় নবাবদের হাতে। আর বাকি রাজস্ব এবং কি অর্থ সম্পদের যে বিষয়গুলো ছিল সেগুলো কাদের হাতে ছিল, সেগুলো ছিল হচ্ছে তোমার নবাবদের হাতে বা কোম্পানির কাছে ছিল। এই যে বেটা রবার্ট ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করলো, এই দ্বৈত শাসনের ব্যবস্থার ফলে কি হচ্ছে, দেশে বিপুল একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেল, কি অর্থ সম্পদের একটা ঘাটতি তৈরি হয়ে গেল। এবং কি সেই একই দিকে কি মরার উপর খরা ঝরা সেটাকে বলা হয়, বুঝছো। একদিকে তো মনে করো যে নবাব কোম্পানি কি করতেছে, সকল অর্থ সম্পদ লুট করতেছে। অন্যদিকে হচ্ছে সেই সময়টাতে কি হচ্ছে, যেখানে আমরা বলি না যেখানে সন্ধ্যা হয় সেখানে বাঘের ভয়, না সরি ভুল বললাম, কি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ঠিক তেমনটাই। একদিকে তো অর্থ সম্পদ নাই দেশে, ঠিক সেই সময়টাতে কি দেশের কি যে ফসল ব্যবস্থা যে ছিল বা যে ফসল উৎপাদনের যে ব্যবস্থা ছিল, সেই সময়টাকে ফসল উৎপাদনে একটা ব্যাঘাত সৃষ্টি হয়, অর্থাৎ একটা কি তোমার হচ্ছে সেটাকে প্রাকৃতিক একটা দুর্যোগ তৈরি হয়। তার ফলে কি একটা অস্থিতিকর একটা পরিবেশ তৈরি হয়, সেটাকে কি বলা হচ্ছে ৭৬-এর মনন্তর, মানে কি একটা দুর্ভিক্ষ তৈরি হয়ে গেছিল। দেখো, কোম্পানির শাসনামলে কি এই যে বেটা রবার্ট ক্লাইভ কি করলো, প্রবর্তিত যে উৎপীড়নমূলক যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল এবং কি প্রাকৃতিক দুর্যোগের কারণে কি বাংলার মনন্তর দেখা দেয়, অর্থাৎ কি একদিকে হচ্ছে কি তোমার হচ্ছে যে রবার্ট ক্লাইভের কি দ্বৈত শাসন, অন্যদিকে কি এই যে প্রাকৃতিক দুর্যোগ, ফলে কি মনন্তর দেখা দিল। দ্বৈত শাসন ব্যবস্থার কি রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে থাকায় কি তারা অন্যায়ভাবে কি বাংলার জনগণের উপর কি করেছিল, অধিক খাজনা আরোপ করে। অর্থাৎ কি বাংলার জনসাধারণকে অর্থনৈতিক অবস্থা ক্রমেই কি শোচনীয় হয়ে পড়ে। এছাড়া কি পরপর ২ বছর, দেখো ২ বছর কি অনাবৃষ্টির ফলে কি হচ্ছে, ফসল নষ্ট হয়ে যায় এবং কি দেশে দারুণ খাদ্যাভাব দেখা দেয়। ফলে কি ১১৭৬ বাংলা, এটা কি বা ইংরেজিতে হচ্ছে কি ১৭৭০ সালে কি বাংলায় এক ভয়াবহ কি দুর্ভিক্ষ দেখা যায়, যা ছিল কি ৭৬-এর মনন্তর। এখানে দেখো এই যে ১১৭৬ আর ইংরেজিতে কত ১৭৭০, এই দুইটা কিন্তু অনেক সময় তোমাদের উল্টা পাল্টা করে ফেলো, এই জন্য এই দুইটা মনে রাখবা। তাহলে ১১৭৬ হচ্ছে কি বাংলায় ১১৭৬ আর ইংরেজিতে কত ১৭৭০। এই যে বাংলায় ১১৭৬ আছে, এই ১১৭৬ থেকে কিন্তু ৭৬-এর মনন্তর। তাহলে ৭৬-এর মনন্তর হয়তো কত সালে, বাংলায় ১১৭৬ সালে, আর ইংরেজিতে কত ১৭৭০ সালে, এই দুইটা একটু মনে রাখবা। তাহলে বুঝতে পারলাম যে ৭৬-এর মনন্তরটা কেন হলো, কারণ কি এক হচ্ছে দ্বৈত শাসন, অন্যদিকে কি একদিকে দ্বৈত শাসন, অন্যদিকে কি প্রাকৃতিক দুর্যোগ। তাহলে এই দ্বৈত শাসনের মাধ্যমে কি হচ্ছে, দ্বৈত শাসন এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে কি একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়, যার ফলে কি ৭৬-এর মনান্তর তৈরি হয়। কারণ কি এই দ্বৈত শাসনের পরে কি হচ্ছে, কোম্পানি কি অত্যাধিক পরিমাণে কি খাজনা আদায় করে দেশের মানুষ জনগণের কাছ থেকে, ফলে কি একটা অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়। আর অন্যদিকে কি অনাবৃষ্টির কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কি ফসল উৎপাদন বন্ধ হয়ে যায় এবং কি খাদ্যের অভাব দেখা যায়, যার ফলে কি ভয়াবহ একটা মনন্তর তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে ৭৬-এর মনন্তর। তাহলে এই ৭৬-এর মনন্তর পর্যন্ত ছিল আজকে আমাদের আলোচনা। তাহলে দেখো, আমরা আজকের এই অধ্যায়ে আলোচনা করলাম যে এই ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের কিভাবে আগমন ঘটলো, কোন কোন কোম্পানি এসেছিল বা এই ভারতীয় উপমহাদেশে রাজত্ব করার জন্য কিংবা তারা ব্যবসা করার জন্য এসেছিল,
এবং সকল ইউরোপীয়দের মধ্যে কি দ্বন্দ্বের জেরে শেষ পর্যন্ত টিকে ছিল কারা? এই ইংরেজরা টিকে ছিল এবং কি তারা এই ভারতীয় উপমহাদেশে কি একচেটিয়া একটা ব্যবসা চালু করে এবং কি তারা এ দেশকে শাসন করা শুরু করে, যার ফলে কি তারা বিভিন্ন নীতি অবলম্বন করে এবং সে তার মধ্যে কি একটা নীতি ছিল হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। এই দ্বৈত শাসন ব্যবস্থা কি তারা ফুলে ফেঁপে ওঠে, অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশ থেকে কি তারা বিপুল পরিমাণে অর্থ এবং সম্পদ লুট করে তাদের ধনভাণ্ডার কি পরিপূর্ণ করে ফেলে। এর ফলে কি হচ্ছে, বাংলায় একটা দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ৭৬-এর মন্বন্তর। তাহলে দেখো আজকের এই স্লাইডে আমি তোমাদের যে বিষয়গুলো পড়িয়েছি, এই বিষয়গুলো কি তোমাদের মেইন পয়েন্ট, এই পয়েন্টগুলো পড়লে কি তোমাদের আর বাড়তি করে কিছু পড়তে হবে না। তবুও তোমরা সর্বপ্রথম আগে বইটা পড়ে নেবে, তারপর হচ্ছে তোমরা এই স্লাইড থেকে পড়বে এবং কি যে বিষয়গুলো তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তাহলে দেখো এখানে কি দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, দেখো বোর্ড প্রশ্ন। দেখো এই যে প্রথম প্রশ্ন কি আলীবর্দী খানের প্রকৃত নাম কি, তারপরে কি অন্ধকে হত্যা বলতে কি বোঝাচ্ছে, তারপরে কি উদ্দীপকের নাবিক কি ক্রিস্টোফার কলম্বাসের সাথে কি পর্তুগিজ কোন নাবিকের মিল আছে। দেখো তাহলে এই যে পর্তুগিজ নাবিক কি ভাস্কো দা গামার মিল আছে। তারপরে কি উক্ত নাবিকের উপমহাদেশে আগমনের মধ্যে থেকে ইউরোপে যে শক্তির উত্থান ঘটে, অর্থাৎ এই যে পর্তুগিজদের যে উত্থান ঘটে সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। তাহলে বুঝতে পারতেছো যে প্রশ্ন তোমাদের কিভাবে আসতে পারে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কি কি, যে ভারতীয় উপমহাদেশে কি কোন কি শাসন ক্ষমতা, অর্থাৎ কোন বাণিজ্যিক বা নাবিকরা এসেছিল, সেটা একটা প্রশ্ন আসতে পারে। তারপরে কি ছোট ছোট প্রশ্ন আসতে পারে ৭৬ মন্বন্তর কি, তারপরে আলোচনা করো, তারপরে আলীনগরের সন্ধির শর্তগুলো কি কি ছিল সেগুলো আলোচনা করো। তাহলে এগুলো ক এবং খ নম্বরে প্রশ্ন আসতে পারে। এবং যে বেশ কয়েকটা যে সাল আছে সেই সালগুলো একটু মনে রাখবে, যেমন কি যে কত সালে কি ভাস্কো দা গামা ভারতীয় উপমহাদেশে আসে, তারপরে কি কত সালে পর্তুগিজরা সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে, তারপর সর্বপ্রথম কোন শাসকরা বা কোন কোম্পানি কত সালে বা কোথায় সর্বপ্রথম তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেছিল, সেই বিষয়গুলো একটু তোমরা দেখে নেবে। কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তাহলে আজকে তোমাদের বাসার কাজ হচ্ছে কি, এই যে দুটো সৃজনশীল আছে তোমরা কি করবে, সৃজনশীল দুটো বাসায় তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এবং যদি এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই, বা কোনো বিষয়তে বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জানাবো। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। এ পর্যন্ত সকলে ভালো থাকো, সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।